তোমার কি মনে হয় না আমার ভাইয়াকে তোমার মেনে নেওয়া উচিত? ভাইয়া তোমাকে ভীষণ ভালোবাসে। আমি ওর চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি ওয়াজিহা। দুজনের সাজ কমপ্লিট হয়ে যাওয়ায় বাড়িতে যাবে বলে ফারাজকে আসতে বলে মৌ আর বেলা পার্লারেই বসেছিল। মৌ হঠাৎই এমন কথা বলায় চমকে যায়। ফারাজকে সে নিষেধ করেছিল এইসব বিষয় নিয়ে কারোর সাথে কোনো কথা না বলতে। ফারাজ তার কথা রাখলো না। বেলাকে চুপ থাকতে দেখে মৌ আবারও বলে ওঠে, তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি আমার বাবা মার সাথে কথা বলবো তোমাদের বিষয়ে। বেলা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেই বলে, এটা আমাদের বিষয় না ভাবি, এটা তোমার ভাইয়ের বিষয়। আমি মাস সাতেকের মাথায় অন্য কারোর সাথে সংসার করার স্বপ্ন দেখতে পারবো না। তোমার মনে হয় না তুমি একটু বেশি কঠোর হচ্ছ? না, একদমই মনে হয় না। আজ তোমার বিয়ে, এসব বাদ দাও তো। আমার ভাইকে যেহেতু বিয়ে করছো আমাকে সহ্য করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। প্লিজ অজিহা ভাবি, এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না প্লিজ। মৌ আর কিছু না বলেই মনে মনে সিদ্ধান্ত নেয় অজিহাকে এইভাবে বলে কাজ হবে না, বলতে হবে ওয়াহাজকে। সে বড় ভাই, বোনের ভালো সে নিশ্চয়ই বুঝবে। ফারাজ পার্লারের সামনে এসে গাড়িতে বসে মৌকে কল দেয়। একবার দুইবার তিনবারও সে কল রিসিভ করে না। বাহিরে বসে বারবার হর্ন বাজায়, তবুও কেউ বাহিরে না আসায় আর কোনো পথ না পেয়ে কন্ট্যাক্ট নাম্বার থেকে বেলার নাম্বার খুঁজে বের করে। স্ক্রিনে বেলার নাম এবং নাম্বার জলজল করছে। নম্বরটা থাকা সত্ত্বেও সে কখনো নিজের ইচ্ছেতে বেলাকে ফোন দেয়নি। স্ক্রিনে থাকা নম্বরটিতে কল দিতে গিয়েও সে দিতে পারছে না। সে জানে বেলা তার কল পেয়ে তার বিষয়ে হয়তো ভুল আবারও ভাবতে পারে। ফারাজ মৌয়ের নাম্বারে আবারও কল দিবে, তখনই মৌয়ের নাম্বার থেকে তার ফোন আসে। সে তাড়াতাড়ি করে কলটা রিসিভ করে বলে, তাড়াতাড়ি নিচে চলে আয়, আমি কখন থেকে বাইরে বসে আছি, ফোন ধরিস না কেন? মৌ আমতা আমতা করে বলল, ভাইয়া ফোনটা সাইলেন্টে ছিল, আমি টের পাইনি। ফোন সাইলেন্টে থাকতে হবে কেন? তোকে কেউ নিশ্চয়ই অযথা কল দিবে না। আমি এখানে 10 মিনিট যাবৎ বসে আছি আর তুই কল ধরছিস না? জলদি নিচে আয়, আমি ওয়েট করছি। আচ্ছা আসছি বলে মৌ বেলাকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। ফারাজ সামনের দিকে তাকাতেই দুজনকে দেখতে পায়। একজন বউ সাজে এগিয়ে আসছে, তার একটু পিছনেই একজন হালকা সাজে এগিয়ে আসছে। বোনের দিকে নজর যায় তার। কি সুন্দর লাগছে তার ছোট বোনকে। আজই হয়তো বাবার পর বোনের উপর তার যে অধিকার ছিল সেটা হারাবে। বিয়ের আগে একটা মেয়ে বাবার পরে ভাইয়ের উপরে নির্ভরশীল হয় বেশি। যে কোনো বিপদে বাবা আগে এগিয়ে যেতে পারলেও ভাই ঠিকই ছুটে যায়। বাহিরের খারাপ পরিবেশ থেকে সবসময় বাঁচিয়ে রাখে। বোনের দিকে কেউ খারাপ নজরে তাকানোর আগেই যেন ভাইয়ের হাত চলা শুরু হয়ে যায়। সেই বোন বিয়ের পর সব সম্পর্ক ছেড়ে একটা মানুষের কাছে চলে যায়। ওই একটা মানুষ কখনো কখনো সেই মেয়েটাকে কোনো সময় তার ফেলে আসা পরিবারের অভাব পূরণ করে দেয়। আবারও কেউ কেউ বারবার মনে করিয়ে দেয় এটা তোমার বাড়ি না, মেয়েদের কোনো বাড়ি হয় না, মেয়েরা যখন যা ইচ্ছে তা করতে পারে না। বেলার মৌ গাড়ির দরজা খুলে নিজেদের সিটে এসে বসে। মৌ উচ্ছ্বসিত হয়ে ভাইকে জিজ্ঞেস করে, আমাকে কেমন লাগছে ভাইয়া? ফারাজ গাড়ি স্টার্ট করে বাড়ির দিকে ঘুরিয়ে সামনে থাকা গ্লাসে একবার মৌকে দেখে নেয়। মুখের হাসিটা লুকিয়ে বলল, তোকে আজ তো সাজতে কে বলেছে? কত কি যে ময়দা মেখেছিস খেয়াল আছে? কম সাজতে পারিসনি একটু? বুত বুত লাগছে। তোকে দেখে তোর বর পালিয়ে না গেলেই হয়েছে। ফারাজের কথা শুনে মুখ গোমড়া করে ফেলে মৌ নরম স্বরে ফারাজকে আবার বলে, আসলে কি সাজ বেশি হয়ে গেছে? ফারাজ কিছু না বলে মুচকি হাসতে থাকে। বেলা পাশে থেকে মৌকে জড়িয়ে ধরে বলে, মানুষের কথা একদম কান দেবে না, তোমাকে দারুণ লাগছে। দেখছো না তোমাকে খারাপ লাগছে না বলে কেমন হাসছে? কথাটা বলা মাত্র বেলা এক প্রকার জিহ্বায় কামড় দেয়। ফারাজ বেলা দিকে তাকাতেই গাড়ির গ্লাসে ফারাজের তাকানো দেখে চোখ নামিয়ে নেয় সে। বেলা বাড়ির কাছাকাছি আসতেই ফারাজকে উদ্দেশ্য করে বলে, সামনে নামিয়ে দিয়েন তো। মৌ পাশে থেকে বলে ওঠে, তুমি আমার সাথে যাবে না? আমি তোমার ননদ হই, বিয়েতে বরের সাথে যাব, তুমি চলে যাও, আমরা একটু পরেই চলে আসব। ফারাজ বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে দেয়। বেলা মৌয়ের কাছ থেকে বিদায় নিয়ে গাড়ি থেকে নেমে চলে যায়। বেলা চলে যাওয়ার সাথে ফারাজ আবারও গাড়ি ড্রাইভ করা শুরু করে। মৌকে চুপচাপ বসে থাকতে দেখে ফারাজ মৃদু হাসে। মৌকে বলে, আমার বোনকে আজ অপসরা লাগছে, সেটা কি আমার বোন জানে? সত্যি সুন্দর লাগছে। বেলা কলিং বেল বাজাতেই ওয়াহাজ এসে দরজা খুলে দেয়। বেলাকে দেখে এক পলকে তাকিয়ে থাকে। মৃদু হেসে বলে, আমার বোনকে বিয়ের দিন হয়তো আরও বেশি সুন্দর লাগবে, তাই না? বেলা ভিতরে ঢুকতে ঢুকতে বলে, কি যে বলো না ভাইয়া, আমার নাকি আবার বিয়ে হবে? বেলা নিজের ব্যাগটা সোফার উপর রেখে ফ্রিজ থেকে পানির বোতল বের করে খেয়ে নেয়। ওয়াহাজ 3টা পাঞ্জাবি নিয়ে এসে বলে, দেখো তো কোনটা পরব? বেলা পাঞ্জাবি 3টে দেখে বলে, তোমার শেরওয়ানি কোথায়? আজকে শেরওয়ানি পরবে, পাঞ্জাবি পরার অনেক সময় পাবে। আমার ওটা পরতে ইচ্ছে করছে না। ভাইয়া, তোমাকে আজ আমি রেডি করে দেবো, চলো। তুমি তোমার জন্য কেনা পোশাক পরে নাও আগে, আমি আসছি।
ছেলে মানুষের আবার কি রেডি হতে হবে রে? শেরওয়ানি আর পাজামা পরে বের হব? মোটেও না, তুমি যাও, আমি আসছি। ওয়াহাজ রুমে গিয়ে চেঞ্জ করে নেয়। বেলা রুমে এসে ড্রয়ার থেকে সুরমা, আতর, বরের টুপি প্রয়োজনীয় সব কিছু দিয়ে ওয়াহাজকে রেডি করে দেয়। সম্পূর্ণ রেডি হওয়া হলে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। পাশে দাঁড়িয়ে বলে, দেখো তো বরকে কেমন লাগছে? দারুণ লাগছে, আমি এত সুন্দর জানতামই না তো। বেলা ফিক করে হেসে ফেলে। হাসি থামিয়ে বলে, আমার ভাইয়া সুন্দর না হলে কি ভাবি এমনি এমনি প্রেমে পড়েছে নাকি? বেলা একটু থেমে আবারও বলে, ভাবিকে আজ দারুণ লাগছে, দেখবে? না থাক, বিয়েবাড়িতে গিয়ে বউকে দেখব। ওয়াহাজের ফোন বেজে ওঠে। ফারাজ কল করেছে। ওয়াহাজ কল রিসিভ করলে ফারাজ ওপাশ থেকে বলে ওঠে, ভাইয়া আমি কি আসবো আপনাদের নিতে? কোনো দিন দেখেছ বরকে নিতে তার শ্বশুরবাড়ি থেকে মানুষ আসে? কখন আসতে হবে সেটা বলো শুধু। ভাইয়া ওদের পাল্লা থেকে আসতে এমনি লেট হয়ে গেছে, আপনি যদি পারেন আধ ঘন্টার মধ্যে চলে আসেন। ঠিক আছে, তাহলে কি গেটে ব্যবস্থা করতে বলবো সব কিছুর? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ঠিক আছে ভাইয়া, রাখছি তাহলে। ঠিক আছে। ওয়াহাজ কল রেখে বেলাকে বলে, আধা ঘন্টার মধ্যে যেতে বলেছে। আমাদের যেতে লাগবে 15 মিনিট, মানে আমাদের হাতে আরও 15 মিনিট আছে। কি করব আমরা এখন? এক্ষুনি বের হব, এদিক ওদিক একটু ঘুরে তারপর ওখানে যাব। বিয়ে করতে যাওয়ার আগে ঘুরবে? অদ্ভুত, অবিবাহিত অবস্থায় শেষ বেড়ানো। চলো চলো, সময় নষ্ট করা যাবে না। ভাইয়ের কথায় মুচকি হাসে বেলা। এই মানুষটাই কিছুদিন আগে কি গম্ভীরটাই না ছিল। নির্দিষ্ট সময়ে এসে মানুষ আসলেই বদলে যায়। কিছু বদলানো হয় কষ্টের, কিছু বদলানো হয় সুখকর। তার বাইরের এই বদলে যাওয়া নতুন ভাবির জন্য। বিয়ে বাড়ি, বাড়ির আনাচে কানাচে মানুষের সমাগম। বউ তার মাকে জড়িয়ে ধরে বসে আছে। গেটে কয়েকজন দাঁড়িয়ে বরের অপেক্ষা করছে। এবারেই হয়তো প্রথম যেখানে বরপক্ষ হিসেবে শুধু বর আর বোনের বোন আসবে। ওয়াহাজ আর বেলার জন্য অপেক্ষা করতে করতে ফারাজ ওয়াহাজকে কল লাগায়। কল ধরছে না। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে গেটের সামনে থেমে যায়। বাসার বয়স্ক যিনি আছেন তিনি নতুন বরকে কিছু উপহার দিয়ে গাড়িতে থেকে নামিয়ে নিয়ে আসে। গেটে ঝামেলা শেষ করে বরকে ভিতরে এনে বসানো হয়। বেলাকে দেখে রূপা তার কাছে এসে দাঁড়ায়। বেলার দিকে একবার নজর বুলিয়ে বলে, তোমাকে আজ একটু বেশি সুন্দর লাগছে জানো? বেলা মৃদু হেসে বলে, সব মেকআপের খেল বুঝছো? মেকআপে কি আর সবাইকে সুন্দর লাগে? তুমি সুন্দর তাই তোমাকে সুন্দর লাগছে। আপার সাথে তুমি গিয়েছিলে? হ্যাঁ, তোমারও তো যাওয়ার কথা ছিল, যাওনি কেন? আপু নাকি আমাকে ডেকেছিল, কিন্তু আমার ঘুম ভাঙেনি। আমি তো তোমাদের ওই আগের ফ্ল্যাটেই ঘুমিয়েছিলাম। তারপর শরীরটাও খারাপ লাগছিল, তাই আর যাওয়া হয়নি। বিয়ের সময় শরীর খারাপ? ঘুম এসব আবার কি? খেয়েছ? না, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। বেলা হেসে বলে, আমি তো আজ বরপক্ষই। যাই হোক, চলো খেতে বসি। চলো। বাড়ি ভর্তি মেহমান, সবাই কোনো না কোনো কিছুতেই ব্যস্ত। মৌয়ের বাবা মহিবা হাসান একপাশে বসে মেয়ের দিকে তাকিয়ে আছেন। তিনি এক নজরে মেয়েকে দেখছেন। আজকের পর থেকে এই বাড়িতে দিন রাত 24 ঘন্টা মেয়েকে তিনি আর দেখতে পারবেন না। যখন মেয়েকে দেখতে ইচ্ছে করবে, কথা বলতে ইচ্ছে করবে, তখন মেয়ের ঘরে গিয়ে মেয়েকে আর পাবেন না। ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। গুটি খুব কয়েক পা এগিয়ে গিয়ে ওয়াহাজের সামনে দাঁড়ালেন। সামনে শ্বশুরকে দেখে উঠে দাঁড়িয়ে যায় ওয়াহাজ। মহিব সাহেব নির্দ্বিধায় বলেন, একটু কি আসবে আমার সাথে? কথা ছিল। জি অবশ্যই। মহিব সাহেব হাঁটা শুরু করলেন। ওয়াহাজ তার পিছু পিছু হেঁটে একটা তুলনামূলক ফাঁকা জায়গায় এলো। দুজন সামনাসামনি দাঁড়িয়ে, দুজনই অপেক্ষারত। কেউ কিছু শোনার অপেক্ষায় আছে তার, আর কেউ কিছু বলার। মহিব সাহেব হাতে হাত ঘষতে ঘষতে বললেন, আমি জানি তুমি অত্যাধিক ভালো একটা ছেলে। যার বোনের প্রতি এত ভালোবাসা, তার জীবনসঙ্গিনীর প্রতিও নিশ্চয়ই মায়া মহব্বত থাকবে। তবুও কিছু কথা বলতে চাই আমি। ওয়াহাজ মৃদু হেসে বলে, জি বলুন। মহিব সাহেব কিছুক্ষণ চুপ থেকে কথা গুছিয়ে নেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, মৌ আমার অনেক আদরের মেয়ে। ছোট থেকে ভীষণ আদরে বড় হলেও অন্য মেয়েদের মতো বাদর টাইপ হয়ে যায়নি। যখন যা মুখে আসে তা বলতে পারে না, চেপে যায়। কষ্ট সহ্য করে নিতে পারে খুব। নিজের একটা জিনিস খুব প্রয়োজন না হলে সে বলে না। আমার মেয়েটা খুব সংসারী, তুমি তার একটু খেয়াল রেখো। সে তোমার বাড়ির সংসার, তোমার ওয়াজিহা, আমার সব খেয়াল রাখবে। আমার মেয়ে কোনো ভুল করলে তাকে একটু বুঝিয়ে নিও। আমার মেয়েটা খুবই সহজ সরল। এই বাড়ির মায়া ভালোবাসা ত্যাগ করে তোমার ঘরে যাচ্ছে। তুমি প্লিজ তাকে একটু ভালোবেসো, একটু সম্মানে তাকে দিও। ওর যখন ইচ্ছে হয় এই বাড়িতে আসতে, তুমি প্লিজ আমার মেয়েটাকে একটু নিয়ে এসো। আমি আমার মেয়েকে ছাড়া কীভাবে থাকবো সেটাই বুঝতে পারছি না। ও আমার খুব আদরের। মহিব সাহেবের গলা ভারী হয়ে আসে, চোখ দুটো ছলছল করছে। মেয়ের বিয়ের দিন সব বাবারই চোখের কার্নিশে হয়তো পানি চিকচিক করে। ওয়াহাজ একদাপ এগিয়ে এসে মহিব সাহেবকে জড়িয়ে ধরে পিঠে হাত ঘষে বলে, আপনি একদমই চিন্তা করবেন না। আপনার মেয়ের সব দায়িত্ব আজ থেকে আমার।
আপনার মেয়েকে আমি কষ্টে অন্তত রাখবে না। আপনার নজরে যেহেতু আমি ভালো একটা ছেলে, আমি ভালো জামাতাও হব দেখবেন। আপনি এসব নিয়ে একদমই চিন্তা করবেন না। মুহিব সাহেবও ওয়াহাজকে শক্ত করে জড়িয়ে ধরেন। তিনি যে মেয়ের বিষয়ে এই ছেলেটার উপর আজ থেকে নির্ভরশীল, শক্ত করে ঝাপটে ধরে বলেন, আমার মেয়েটাকে শুধু ভালো রেখো বাবা, তোমার কাছে আর কিছু চাওয়ার নেই। মেয়েটা আমার কলিজা, আজ বুকের ভিতর থেকে কলিজাটা ছিঁড়ে তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি নিজের বুকে আগলে রেখো। কাজী সাহেব বিয়ের কাজ শুরু করেন। মৌকে কবুল বলতে বলা হলে মৌ বাবার দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকে। মুহিব সাহেব মেয়েকে বারবার কবুল বলতে বলছেন। আশেপাশে দেখে সবাই তাড়াতাড়ি বলে ফেলতে বলছে, মৌ তবুও নিশ্চুপ। তারপর সবার জোরাজোরিতে একসময় মৌ কবুল বলেই ফেলে। চারপাশে সবার মুখে হাসি ফোটে। লোক সমাগম পেরিয়ে খানিকটা দূরে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে ফারাজ। বোনের এই অন্যের হয়ে যাওয়া বিষয়টা সে নিজের চোখে দেখতে পারবে না। 3বার কবুল বলার সাথে সাথে মৌ তার বাবাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। ফাহমিদা বেগম দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন। ওয়াহাজের কবুল বলার মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়ে যায়। হাসি কান্নায় জড়ানো মুহূর্তে বেলার যেন অতীতটা মাথা ছাড়া দিয়ে উঠছে। এভাবেই তো সে একদিন ধ্রুবর হয়েছিল। মানুষটাকে সে অসম্ভব ভালোবেসেছিল। লোকটা অন্য নারীকে পেয়ে তাকেই ভুলে গেল। বেলা এটা ভেবে শান্ত হয় যে তার ভাই ওরকম দাসের মানুষ না। মানুষটা এরকম কোনো দিনই করবে না। কোনো পুরুষ তার ব্যক্তিগত নারীকে পায়ে নয় বুকে জড়িয়ে রাখে, সব রকম বিপদ থেকে আগলে রাখে। পরিবেশ একটু ঠিক হলে ফটোগ্রাফার বর বউ ছবি তুলতে দাঁড়িয়ে যায়। বর আসার পর ছবি তোলা থাকলেও পারাজ সেটা নিষেধ করে দিয়েছে। বিয়ে সম্পন্ন না হলে, তারা যেহেতু স্বামী স্ত্রী নয়, তাহলে তাদের একসাথে ছবিও তোলা যাবে না। সে তার আত্মীয়দেরও সাবধান করে দিয়েছে তার বোনের ছবি যেন অনুমতি ছাড়া কোনোভাবেই সোশ্যাল মিডিয়ায় না যায়। বর বউয়ের ছবি তোলার পর বাবা মার সাথে কয়েকটা ছবি রাখা হয়। যে যার মতো গিয়ে ছবি তুলছে। মৌ রূপাকে ডাক দিয়ে কাছে নিয়ে এসে ফারাজকে একটু ডেকে দিতে বলে। রূপু দৌড়ে সেখান থেকে বেরিয়ে ফারাজের কাছে যায়। ফারাজকে বলতেই ফারাজ ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে এসে দাঁড়ায়। মৌয়ের চোখে চোখ পড়তে বলে, কিছু হয়েছে? পাশে এসে দাঁড়াবি না? আমার সাথে তো ছবি না থাকলে আমার ভালো লাগবে না। আয় না প্লিজ। একসময় ওয়াহাজ বেলাকে ডেকে তার পাশে দাঁড় করিয়ে নেয়। যদিও বেলা আগেই ভাইভাবির সাথে ছবি উঠিয়েছে, এবার 4 জনে একই ফ্রেমে বন্দি হয়ে যায়। ছবি ওঠা শেষে রূপা ফারাজের পাশে এসে দাঁড়ায়। মুচকি হেসে বলে, ভাইয়া, ওয়াজিহা আপুর সাথে কিন্তু একটা ছবি উঠালেই পারতে। তোমার একমাত্র বেআইন বলে কথা। তুমি যে বারবার তাকে দেখছিলে সেটা আমি দেখে ফেলেছি। তোমার মনে কি লাড্ডু ফুটলো নাকি? ফারাজ এদিক ওদিক তাকিয়ে বলে, আস্তে কথা বল। এত মানুষের মধ্যে তোর এসব কথা এত জোরে বলতে হবে কেন? ছোটো মেয়ের মতো থাকবি। বেশি পাকনামি করলে থাপ্পড় দিয়ে বসিয়ে রাখবো। রূপার কিছু না বলে হাসতে থাকে। ফারাজ চলে যেতে শুরু করলে রূপা চিৎকার করে ফটোগ্রাফারকে বলে, ভাইয়া এত ছবি তুললেন, অথচ বেআইনের কাপড় ফিক তুললেন না কেন? এটা কিন্তু ঠিক হয়নি। ফটোগ্রাফার ও নাসরবান্দা দুজনকে জোর জবরদস্তি করে একসাথে দাঁড় করিয়ে ছবি তুলে নেয়। মুখে গাড়িতে উঠতে বলা হলেও সে বাবা মাকে জড়িয়ে কান্না করেই যাচ্ছে। এক পর্যায়ে রূপক সহ আরও কয়েকজন মিলে মৌকে গাড়িতে তুলে দেয়। মৌ গাড়িতে উঠে এদিক ওদিক দেখে কান্না জড়ানো গলায় বলে, আমার ভাইয়া কোথায়? ও আসবে না আমার সাথে দেখা করতে? কেউ একজন ফারাজকে ডেকে নিয়ে এসে মৌয়ের সামনে দাঁড় করায়। মৌ তার ভাইয়ের হাত ধরে কান্না করতে থাকে। আশেপাশে সবাই গাড়ি ছেড়ে দিতে বলছে, কারণ এখানে যত দেরি করবে পরিবেশ তত ভারী হতে শুরু করবে। বেলা বাহিরেই দাঁড়িয়েছিল, সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠবে। তখনই ফারাজ বেলাকে পিছন থেকে ডাক দিলে বেলা দাঁড়িয়ে যায়। এদিক ওদিক তাকিয়ে বলে, জি বলুন। আমার বোনটাকে একটু দেখে রাখবেন প্লিজ। ও আজ আমাদের বাড়ি অন্ধকার করে আপনাদের বাড়ি আলো করতে যাচ্ছে। ও আমার ভীষণ আদরের। চিন্তা করবেন না, মন কেমন করলে নির্দ্বিধায় আমাদের বাসায় চলে আসবেন। তাছাড়া আপনার বোন কালই আবার আসবে। হ্যাঁ, সাবধানে যাবেন। আল্লাহ হাফেজ। বেলা গাড়িতে ওঠার সাথে সাথে গাড়ি ছেড়ে দেয় ওয়াহাজ। পিছনে পড়ে থাকে শুধু মায়া জড়ানো কিছু চোখ। রাত 10টা। মৌ বেলার মাথার কাছে বসে তেল পানি দিচ্ছে। ওয়াহাজ বাইরে গিয়েছে বেলার জন্য ওষুধ নিয়ে আসতে। বেলা মাথা ব্যথা করছে বলার পর ওয়াহাজ আবিষ্কার করলো বাড়িতে প্যারাসিটামল ওষুধ একটাও নেই। তাই সে তাড়াতাড়ি করে ওষুধ নিয়ে আসতে বাহিরে গিয়েছে। বেলার মাইগ্রেন 4 বছর আগ থেকেই। মাথা ব্যথা সে কোনো মতেই সহ্য করতে পারে না। রুমে জিরো বাল্ব জ্বালিয়ে মাথার পাশে বসে আছে মৌ। আলোও সহ্য হচ্ছে না বেলার। মাথায় মৌয়ের হাতের উপর হাত রেখে হাত থামিয়ে বেলা বলল, ভাবি, আই এম সরি। আমার জন্য তোমাদের আজ প্রথম রাতের সময়টা নষ্ট হচ্ছে। তোমরা ভালো একটা সময় কাটাতে পারতে। আমার মাথা ব্যথা কমেছে। তুমি প্লিজ নিজের রুমে যাও, ভাইয়া একা আছে। মৌ বেলার হাত সরিয়ে আবারও মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি অসুস্থ আর তোমার ভাইয়া রুমে বসে থাকবে? ওষুধ নিয়ে আসতে গিয়েছে তোমার ভাইয়া।
আর তোমার কি মনে হয় তুমি অসুস্থ দেখেও আমি নিজের রুমে চলে যাব? আমি অমানুষ নই অজিহা, আমার ননদ আগে, বাকি সব কিছু পরে। বেলা চোখ বন্ধ করেই বলে, আমাকে যারা ভালোবাসে তারা এত বেশি ভালোবাসে কেন? আমাকে বেশি ভালোবেসো না তো? বাইয়াকে ছেড়ে যাওয়ার মতো তোমাকে ছেড়ে যেতেও যে আমার ভীষণ কষ্ট হবে। মাথা ব্যথা করলেই তো আমার আজকের কথা মনে পড়বে, তখন তোমাকে কোথায় পাবো আমি? যেও না তবে, আমি তোমার ভাইকে রাজি করাই, আমার পরিবারকে রাজি করাই, ভাইয়ের বউ হয়ে থেকে যাও তুমি। ভাবি। দুজনের মধ্যে আরও কিছুক্ষণ কথা চলে। ওয়াহাজ বাড়িতে ফিরে টেবিলের উপর থেকে পানির বোতলটা নিয়ে সোজা বেলার রুমে চলে আসে। বেলাকে ওষুধ খাইয়ে দিয়ে সেখানে বসে নিজেই কতক্ষণ বেলার মাথায় হাত বুলিয়ে দেয়। বেলা বারবারে তাদের দুজনকে যেতে বললেও ওয়াহাজ বেলাকে দমকে চুপ করিয়ে দেয়, তাকে ঘুমোতে বলে। প্রায় আধা ঘন্টার মধ্যে বেলা ঘুমিয়ে গেলে ওয়াহাজ আর মৌ নিজেদের রুমে চলে আসে। রুমে এসে মৌ কালো রঙের একটা শাড়ি আর তোয়ালেটা নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলে, আপনি অপেক্ষা করুন, আমি ফ্রেশ হয়ে আসছি। মেকআপ ওঠানো হয়নি, শুধু চুল ঠিক করা হয়েছে। ওয়াজ হাতের গড়িটা খুলতে খুলতেই বলে, সমস্যা নেই, তুমি ফ্রেশ হয়ে এসো। মৌ ফ্রেশ হতে ওয়াশরুমে প্রায় আধা ঘন্টা সময় ব্যয় করলো। বিয়ের আগে যে মেয়েটার দিকে চোখ তুলে তাকাতাম না পর্যন্ত, সেই মেয়েটাকে বিয়ের রাতে এত আকর্ষণীয় কেন যে লাগছে বলো তো? কেন আলতো করে গালে ঠোঁট ছুঁয়ে দিতে ইচ্ছে করছে? বিয়ের পর পুরুষ সমাজ কি তার ব্যক্তিগত নারীর প্রতি একটু বেশি আকর্ষণ অনুভব করে? মৌ বাহিরে এসে চুল মুছতেছিল। ওয়াহাজের হঠাৎ করে বলা কথায় লজ্জা পেয়ে যায় সে। মুচকি হেসে অন্যদিকে ফিরে তাকায় সে। ওয়াহাজ মৌয়ের অবস্থা দেখে অনেক কষ্টে হাসি আটকে চুপচাপ বসে থাকে। মৌ আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ানো শুরু করে। ওয়াহাজ খাটে হেলান দিয়ে মৌকে দেখেই যাচ্ছে। আয়নায় সেটা মৌ দেখতে পাচ্ছে। দুজনের চোখে চোখ পড়তে মৌ লজ্জা পেয়ে চোখ নামিয়ে দিয়ে বলে, ইস, এভাবে তাকিয়ে থাকবেন না তো। ওয়াহাজ খাট থেকে নেমে এসে মৌকে একটানে টুল থেকে কোলে তুলে নেয়। আসমকাই ওয়াহাজের আচরণে ভয় পেয়ে যায় মৌ। বুকের উপর টি শার্ট খামচে ধরে সে চোখ মুখ খিসে বন্ধ করে রাখে। ওয়াহাজ মুচকি হেসে বলে, লুক অ্যাট মি। মৌ তাকালে ওয়াহাজ আবারও বলে, এভাবে তাকালে কি হবে শুনি? মৌ কিছু না বলে চোখ নামিয়ে নেয়। ওয়াহাজ মৌকে বিছানায় বসিয়ে দিয়ে বলে, এখন আর কিছু করতে হবে না, এমনিতে নজর ঠিক রাখা সম্ভব হচ্ছে না। ছি, কী যে বাজে আপনি। স্বামীরা বাজেই হয়, দোয়া তুলসী পাতে কেউই হয় না। ওয়াহাজ মৌয়ের সামনে বসে আছে, মাথা চুলকে বলে, বউ এরকম কালো শাড়ি পরে পশা। ওয়াহাজ কথা শেষ না করতে মৌ তাড়াতাড়ি করে নিজের শাড়ি ঠিক করে নেয়। ওয়াহাজ শব্দ করে হেসে ওঠে। ড্রয়ার থেকে একটা বক্স বের করে সেটা থেকে সুন্দর একটা ব্রেসলেট বের করে মৌকে দিয়ে বলে, দাও, হাতটা এদিকে দাও দেখি, এটা তোমার জন্য নিয়েছিলাম। মৌ হাত এগিয়ে দিলে ওয়াহাজ নিজে ব্রেসলেটটা মৌয়ের হাতে পরিয়ে দিয়ে হাতের উল্টো পাশে একটা চুম্বন করে। প্রিয় মানুষের এই প্রথম ছোঁয়ায় শিউরে ওঠে মৌ। হাতের ব্রেসলেটটা নেড়ে ছেড়ে দেখে বলে, আপনার পছন্দ কিন্তু খারাপ না, সুন্দর হয়েছে। ওয়াজিহা পছন্দ করে দিয়েছে এটা। মৌ পা গুটিয়ে বসে বলে ওঠে, তাই তো বলি, এত সুন্দর ডিজাইন আপনি পছন্দ করেছেন। সন্দেহটা ঠিকই হলো। ওয়াহাজ আবার মৌয়ের দুহাত নিজের হাতের মাঝে নেয়। মৌ তার দিকে তাকাতে বলে ওঠে, যদি আমার বোনের বয়স প্রায় 23 বছর, 2 দিন পর ওর জন্মদিন, 23 হবে, তবুও সে আমার কাছে সেই ছোট বোনটিই আছে। তোমার আগে দুটো নারী আমার জীবনে এসেছে, প্রথমজন আমার মা আর দ্বিতীয়জন আমার বোন। মা তো আমাদের 2 ভাই বোনকে একা করে চলে গিয়েছে রবের ডাক পেয়ে। আছে শুধু আমার বোনটা, আমি ছাড়া এই পৃথিবীতে ওর কেউ নেই আমার। তবু তুমি হলে। অজিহা খুব বুঝদার মেয়ে, সে ননদ হিসাবে নিজে থেকে কোনো ঝামেলা করবে না। সে তোমাকে খুব পছন্দ করে। তোমাদের দুজনের ভালো একটা সম্পর্ক দেখেই আমি কিন্তু এই বিয়েতে রাজি হয়েছিলাম। তুমি শুধু আমার বোনটাকে ভালোবেসো, আমি তোমার জীবনের খুশির বন্যা বইয়ে দিব, দেখো তুমি। মৌ ওয়াহাজের চোখে চোখ রেখে বলে, অজিহা আমার ছোট বোনের মতো। ও আমাকে সাহায্য না করলে আজ হয়তো আপনাকে নিজের করেই আমি পেতাম না। আমার সাহস ছিল না নিজের মনের কথা মুখে নিয়ে আসা। আমি আমার এই সুন্দর জীবনের জন্য মেয়েটার প্রতি আমি কৃতজ্ঞ থাকব। ও সব সময় আমার ভালোবাসাতেই থাকবে। ওয়াহাজ মৌয়ের হাত ছেড়ে বলে, এসব একটু জড়িয়ে ধরি আমার বউকে। মৌ মুচকি হেসে ওয়াহাজের বুকে মাথা রাখে। ওয়াহাজ শক্ত করে জড়িয়ে নেয় মৌকে। নতুন এক জীবন শুরু হয় তাদের। রাত একটা একটা করে 27টা ছবি যোগ হলো ফারাজের ফোন মেমোরিতে। জোর জবরদস্তি করে ফটোগ্রাফের কাছ থেকে ছবিগুলো নিয়েছে সে। যে ছবিগুলো তো বেলাকে দেখা যাচ্ছে সেই ছবিগুলোই সে নিয়েছে। ছবিগুলো আসার সাথে সাথে গ্যালারিতে চলে যায় সে। একে একে ছবিগুলো দেখতে থাকে, স্ক্রিনে হাত বুলিয়ে দেখতে থাকে সে।
7টা ছবিতে ফারাজ, বেলা আর নতুন বর বউ। 5টা ছবি তাদের দুজনের একসাথে, বাকিগুলো বেলা আছে এমন ছবি। ছবি দেখতে দেখতে একটা ছবিতে চোখ আটকে যায় ফারাজের। ফারাজ হাসছিল আর বেলা তার দিকে তাকিয়ে আছে। ছবিটার সাথে সাথে ওয়ালপেপারে অ্যাড করে দেয় সে। এক ছবি বারবার দেখতে থাকে সে। ছবিতে আলতো করে হাত ছুঁয়ে বলে, আপনি আমারই হবেন ওয়াজিহা। আমার মন বলছে আপনি আমারই হবেন। ভিতর থেকে একটা সাড়া পাচ্ছি। আমার রব শেষমেশ আমার মুখে হয়তো হাসি ফোটাবেন, চোখে পানি আসতে দিবে না। আপনি অন্য কারো হওয়ার আগেই তিনি আপনাকে আমার করে দিবেন। আমি ছাড়া অন্য কেউ আপনার মাথায় আসতেই পারবে না। জীবনে তো অনেক দূরের ব্যাপার, আজ হোক কাল হোক বা 4 বছর পর হোক, আপনি শুধু আমারই হবেন। আর সেটা একদিন 2 দিনের জন্য না, সারা জীবনের জন্য। আমি আপনার জন্য অপেক্ষা করব। কথায় আছে না, অপেক্ষার ফল মিষ্টি হয়। দুপুর 11টা বেজে গিয়েছে, বেলার এখনও ঘুম ভাঙেনি। মৌ ডাকতে চাইলেও ওয়াহাজ ডাকতে নিষেধ করে বলেছিল মাথা ব্যথা হওয়া সত্ত্বেও কোনোভাবে ঘুমিয়ে গেলে নিচ থেকে না উঠলে আবারও মাথা ব্যথা করে। মৌ বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। একটু পরেই হয়তো ফারাজ আসবে তাদেরকে নিতে। মৌ আর ওয়াহাজ দুজনকে যেহেতু একসাথে নিয়ে যাবে, তাই বেলাও ওদের সাথে নিয়ে যেতে হবে। মৌ সকালে বেলার রুমে গিয়েছিল একবার। মাথায় হাত বুলিয়ে দেওয়ার সময় কপালে হাত পড়তে সে বুঝলো বেলার জ্বর এসেছে। মৌ ছোটো একটা ব্যাগে নিজের প্রয়োজনীয় কাপড়গুলো নিয়ে নিচ্ছে। আজ নিজের বাড়িতে গেলে ফিরতে ফিরতে আগামীকাল প্রায় রাতই হয়ে যাবে। ওয়াহাজ বেলার রুম থেকে এসে খাটের উপর দপ করে বসে পড়ল। ফোনটা ফাঁসে রেখে বলল, 12টা বেজে যাচ্ছে, মেয়েটা ঘুম থেকে উঠছেই না কেন বলো তো? আমার তো এখন চিন্তা হচ্ছে। মৌ উঠে এসে পাশে বসে বলে, মাথা ব্যথা কমে যাওয়ায় একটু শান্তিতে ঘুমাচ্ছে। চিন্তা করবেন না আপনি, এত বেলা পর্যন্ত তো ঘুমায় না কখনো। একটু অসুস্থ, তাই হয়তো বেশি ঘুম হয়েছে। ওয়াহাজ মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে, হয়তো ঠিক হয়ে যাবে ঘুম থেকে উঠলে। ফারাজ 12টার দিকে মৌদের নিতে আসতে চেয়েছিল। মৌ নিজে একটু দেরি করে আসতে বলায় ফারাজ 1টার দিকে এসে কলিং বেল বাজায়। মৌ রুম থেকে বাহির হয়ে তাড়াতাড়ি করে দরজা খুলে দেয়। হাসি মুখে ভিতরে প্রবেশ করে ফারাজ। এদিক ওদিক তাকিয়ে বলে, ভাইয়া কোথায়? তুই এখনও রেডি হসনি কেন? মৌ ফারাজকে নিজের রুমে নিয়ে যেতে যেতে বলে, অজিহা এখনও ঘুম থেকে ওঠেনি। গতকাল মাথা ব্যথায় প্রচণ্ড কষ্ট পেয়েছে মেয়েটা। সকালে ওর রুমে গিয়ে দেখি জ্বরও এসেছে, এখনও ঘুম থেকে ওঠেনি। মৌয়ের কথা শুনে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে যায় ফারাজ। ওয়াহাজ দৃষ্টিতে আসতেই ফারাজ নিজেকে সামলে নেয়। ওয়াহাজকে দেখে হাসি মুখে সালাম দিয়ে বলে, কেমন আছেন ভাইয়া? ওয়াহাজ এসে ফারাজের সাথে কোলাকুলি করে বলে ওঠে, সম্পর্কে তো তুমি আমার বড়, বয়সে আমি তোমার বড়, সম্পর্ক কি আগের মতোই থাকবে নাকি বদল হবে? ফারাজ হেসে বলে, সমস্যা নেই ভাইয়া, আগের মতোই থাকুক না সব কিছু। তাছাড়া আমি মৌসে বড়, আপনার থেকে তো না। ভবিষ্যতে আপনার আমার অবস্থা সেম সেম হতেও পারে। ফারাজের কথা ওয়াহাজ বুঝতে পারে না। মৌর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। মৌ সেদিকে পাত্তা না দিয়ে ফারাজকে বলে, ভাইয়া খেয়েছিস কিছু? আমি রুটি বানিয়েছি সকালে, গতকালকের গরুর গোশত আছে। ফারাজ চেয়ারে বসতে বসতে বলে, খিদে পেয়েছে, জলদি নিয়ে আয়। ওয়াহাজ হেসে বলে, আমার জন্য নিয়ে এসো, আবার খেতে হবে। মৌ রুম থেকে যাওয়ার সময় বেলা এসে সামনে দাঁড়ায়। মৌ বেলার কপালে হাত দিয়ে চেক করে দেখে জ্বরটা সেরেছে। বেলা গুম গুম গলায় বলে, তোমরা এখনও বাড়িতে যাওনি কেন? তোমাকে একা রেখে আমাদের যেতে হবে? একা রেখে যেতে বলেছ? আমি কি ছোটো বাচ্চা নাকি? আমার বয়স 23। শোনো মেয়ে, কেউ কেউ 50 পার করলেও কিছু মানুষের চোখে ছোটোই থাকে। যতদিন ছোট থাকতে পারবে ততদিনই ভালো থাকবে। বড় হলেই তো ধীরে ধীরে আনন্দ শেষ হতে শুরু করে। শোনো, তুমি ফ্রেশ হয়ে নাও, ভাইয়া এসেছে আমাদেরকে নিতে। তোমার জন্য এতক্ষণ দেরি করেছি। ভাইয়া মাত্রই এসেছে, তোমাকে নিয়েই যাব। তোমার একা একা এখানে থাকা চলবে না। আমারও তোমাদের সাথে যেতে হবে? জি ম্যাম। আমি ফ্রেশ হয়ে নেই। আমি খাবারের ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বের হতে হতে 2:30 বেজে যায়। 4 জন বের হয়ে বাইরে গিয়ে দাঁড়ায়। ফারাজের গাড়ি বের করা দেখে মৌ বলে ওঠে, ভাইয়া তুই ওয়াজিহাকে নিয়ে চলে যা, আমরা আমাদের গাড়িতে আসছি। বেলা পাশে থেকে বলে ওঠে, আমিও তোমাদের সাথে যাই না ভাবি। ওয়াহাজ বেলার কথা শুনেই বলে, আমাদের গাড়িটা এখানেই থাকুক, আজ একটা গাড়িতেই যাই। বাসা তো খুব একটা দূরের না, সব সময় তো বাড়ির ভিতরে থাকবোও না, বের হলে আমাদেরটায় না হয় নিয়ে যাব। মৌ যেটা ভেবেছিল সেটা আর হলো না। সে মনপ্রাণে চাচ্ছে ভাইয়ের মন খারাপ দূর করতে, দুজনকে এক করে দিতে, কিন্তু সেটা কিছুতেই হয়ে উঠছে না। ওয়াহাজের কথায় তার মনক্ষুণ্ণ হয়েছে। ক্ষুণ্ণ মনা হয়ে ওয়াহাজের গা ঘেঁষে দাঁড়িয়ে বলে, আলাদা গাড়িতেও নিলেন না? বিয়ে হয়েছে, একটু বউয়ের ব্যাপার বুঝবেন, সেটাও বোঝেন না।
এখন অন্তত আমার পাশে এসে বসবেন, এটার অন্যথা আমি কথা বলবো না আপনার সাথে। ওয়াহাজ বেলার কাছে গিয়ে বলে, ফোন চার্জার ব্যাগে নিয়েছ? বেলা ব্যাগটা দেখে নিয়ে বলে ওঠে, হ্যাঁ নিয়েছি তো। তাহলে চলো। আমি কোথায় বসবো, সামনে নাকি পিছনে? তুমি সামনেই বসো, কিন্তু এসব নিয়ে একদমই ভেবো না। আমি জানি তুমি আমার কথাটা মাথায় রাখবে। পাশাপাশি বসলে কিছু হয়ে যাবে না। আগামী সপ্তাহে তোমার ফ্লাইট। ও বাড়ি থেকে ফিরে তোমার জন্য কেনাকাটা শুরু করতে হবে। মনে রাখবে, প্রেম, ভালোবাসা, বিয়ে মানুষের জীবনে এসেই যায়। সাকসেস সবার জীবনে আসে না। ঠিক আছে, যাও, গিয়ে বসো। ওকে। ওয়াহাজ মোয়ের পাশে গিয়ে বসে মৌ মৃদু হাসে। ওয়াহাজ বলে, এখন হয়েছে? হুম, হয়েছে। বেলা গিয়ে ফারাজের পাশের সিটে বসে। গাড়ি চলতে শুরু করে। পিছনে নতুন দম্পতি এটা ওটা নিয়ে কথা বলেই যাচ্ছে। সামনের দুজনের মধ্যে পিনপতন নীরবতা। কেউ কাউকে একটা বারের জন্য দেখতে তাকাচ্ছেও না। মনের দিক থেকে দুজনের মধ্যে কোনো একটা অদৃশ্য দেওয়াল সৃষ্টি হয়েছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবার গল্পের আসর বসেছে। দুপুরে 3 জনকে বাসায় রেখে ফারাজ হাসপাতালে গিয়েছিল। ইমার্জেন্সিতে কিছু রোগী ছিল বিদায় বাড়িতে সে দেরি করতে পারেনি। রাতে ফিরতে ফিরতে 10:30 বেজে যায়। ফারাজ বাসায় ফিরতে সবাই খেতে বসেছিল। রাতের খাবার শেষ করে সবাই আড্ডায় ব্যস্ত। ফারাজ গোসল শেষ করে বাহিরের দিকে আসতে দেখে ড্রয়িং রুমে 4 জন বসে বসে কথা বলছে। ওয়াহাজ সেখানে নেই। ফারাজ নিজের রুমের দরজা থেকে মৌকে ডাক দিতেই মৌ আর বেলা দুজনেই একসাথে ফারাজের দিকে তাকায়। ফারাজের চোখ বেলার দিকে যেতেই বেলা চোখ নামিয়ে নিল। মৌ এগিয়ে এসে বলে, কি হয়েছে? ওয়াহাজ ভাই কোথায়? ওর বন্ধু কল দিল, তাই বের হয়ে গেল মাত্র। কোন বন্ধু? গতকাল এসেছিল বিয়েতে? না, এখানে ছিল না। আজ এসেছে, তাই হয়তো দেখা করতে ডেকেছে। এত রাতে? আচ্ছা যাই হোক, ওয়াজিহার জ্বর কেমন? এখন তো নেই। রাতের কথা বলতে পারছি না কেমন হয়। আমি হাসপাতাল থেকে আসার সময় ওষুধ নিয়ে এসেছি। ওকে খাইয়ে দে। খাইয়ে দিতে হবে? আচ্ছা দিতে হবে না, আমি তোকে দিচ্ছি, তুই ওকে গিয়ে বল খেয়ে নিতে। তুই বলতে পারছিস না? জানিসই তো সব কিছু, তারপরে এসব কথা কেন বলছিস? দোয়া করি ভাইয়া, তোরা দুজন এক হয়ে যা। আমি তো ননদের জন্য অপেক্ষা করব। ও যদি সত্যি বাহিরে চলে যায়, ওখানে তো 3-4 বছর থাকবেই। যেদিনই হোক না কেন ফিরে তো তাকে আসতেই হবে, তাই না? আমি ওর জন্য অপেক্ষা করব। মৌ বাইরে থেকে ওষুধ নিয়ে বেলার কাছে চলে যায়। ওষুধটা দিয়ে খেয়ে নিতে বলে। পাশে থেকে ফাহমিদা বেগম বলেন, ওয়াজি হাম্মা, আপনি আমার কাছে আজকে ঘুমাবেন। বাহিরে তো চলেই যাচ্ছেন। আবার কবে আপনাকে যে কাছে পাবো কি পাবো না বলা তো যায় না। মৌ মুচকি হেসে বলে, রেখে দাও না সারা জীবনের জন্য। আমার তো চলে যেতেই হলো, তুমি আবার ওকে রেখে দাও। বেলা মৌকে মিশে চোখ গরম করে ফাহমিদা বেগমকে বলে, আচ্ছা আন্টি, আমি আজ আপনার কাছেই থাকবো। আমাকে কিন্তু গল্প শোনাতে হবে। ফাহমিদা বেগম মৃদু হেসে বলেন, ঠিক আছে, তাই হবে। তাহলে ফারাজ্জার আব্বু, তুমি ফারাজের কাছে ঘুমাও আজকে। ঠিক আছে, বলে মুহিব সাহেব বেলার মাথায় হাত বুলিয়ে ফারাজের রুমে চলে যায়। বেলা গিয়ে ফাহমিদা বেগমের কাছে বসে। মৌ বারবার ওয়াহাজের নাম্বারে কল দিয়েই যাচ্ছে। ঘড়ির কাঁটা বলছে 12টা বাজে। সবাই কিছুক্ষণ আগেই শুয়ে পড়েছে। ওয়াহাজ আসবে বলে সে জেগে আছে, কিন্তু ওয়াহাজের আসার কোনো নাম নেই। প্রায় 15 মিনিট ধরে বারবার কল করেই যাচ্ছে, কিন্তু কিছুতেই কলটা রিসিভ হচ্ছে না। আরেকবার কল দিতে ওপাশ থেকে রিসিভ হয়ে যায়। মৌ দ্রুত বলে ওঠে, কোথায় আপনি? 12টা বাজে, কখন ফিরবেন? ওপাশ থেকে অচেনা গলায় অচেনা পুরুষ বলে ওঠে, ওয়াহাজের যেতে একটু দেরি হচ্ছে ভাবি, আমরা হাসপাতালে। বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে মৌয়ের। তার ভাই তো সবসময় হাসপাতালে থাকে, কই আগে তো হাসপাতালের কথা শুনে খারাপ লাগেনি, তবে আজ কেন এমন লাগছে? মৌ ভাঙা ভাঙা শব্দ উচ্চারণ করলো, কি হয়েছে ওনার? উনি ঠিক আছেন তো? ওপাশের ব্যক্তিটি মৌকে আশ্বস্ত করে বলে, ভাবি মিথ্যে মিথ্যে ভয় পাবেন না, ওয়াহাজ ঠিক আছে। আসলে আমার কাজিনের বউ প্রেগনেন্ট, ব্লাড প্রয়োজন ছিল, তাই ওয়াহাজকে নিয়ে এসেছিলাম। হাফ ছেড়ে বাসে মৌ। কথা শেষ করে বিছানায় চলে যায়। অপেক্ষা করতে থাকে ওয়াহাজের জন্য। রাত 2টার দিকে ফোনটা বেজে ওঠে। মৌ ওয়াহাজের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছিল। ফোনটা বেজে ওঠায় ঘুম ভেঙে যায় তার। হাতরে ফোনটা খুঁজে পেয়ে রিসিভ করতেই ওপাশ থেকে ওয়াহাজ বাসার দরজাটা খুলে দিতে বলল। মৌ সাথে সাথে গিয়ে দরজাটা খুলে দিতেই ওয়াহাজ ভিতরে এসে বলে, আমার জন্য একটু খাবার গরম করে দাও না, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। মৌ রান্নাঘরে যেতে যেতে বলে, আপনি ফ্রেশ হয়ে নিন,
আমি খাবার নিয়ে আসছি। খাওয়া দাওয়া করতে বসলে মৌ জিজ্ঞেস করে, আপনি আমাকে কল দিয়ে কেন জানাননি যে আসতে আপনার দেরি হবে? আপনার বন্ধু কল রিসিভ করে বলে আপনি হাসপাতালে। আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। ওয়াহাজ এক লোকমা ভাত মৌয়ের মুখে দিয়ে বলে, একটা বার কি ডাটা অন করছিলে? মৌ খাবার মুখে নিয়ে এবড়ো থেবড়োভাবে বলে, ডাটা কেন অন করতে হবে? অন করলে দেখতে পেতে আমি অনেকগুলো মেসেজ আর কল দিয়েছিলাম। আজ আমার অনলাইনে যাওয়া হয়নি, সরি। খেয়ে নাও এখন। আপনার বন্ধুর স্ত্রীর অবস্থা কি এখন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। দুদিন হয়ে গেছে মৌ বাসা থেকে নতুন বাসায় ফিরেছে। ও বাসা থেকে আসার পর থেকে বেলার জন্য টুকটাক কেনাকাটা শুরু হয়েছে। বেলার প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা অনেক বড়, সেই হিসেবে কয়েকদিন লেগেই যাবে। বাসার ড্রয়িং রুমটা সাজানো হচ্ছে। আগামীকাল বেলার জন্মদিন। মৌয়ের পরিবারকে ইনভাইট করা হয়েছে। মৌ আর ওয়াহাজ মিলিয়ে সব কিছুর ব্যবস্থা করেছে। বেলা নিষেধ করা সত্ত্বেও তার কথা কেউ শুনেনি। ড্রয়িং রুমে কী করছে সেটাও বেলাকে দেখতে দেওয়া হচ্ছে না। বেলাকে কথা দিতে হয়েছে যে সে বাহিরের কিছুই দেখবে না। এত বছর বয়সী মেয়ে যা যা ঘটে গিয়েছে, তারপরে এসব যেন তার কাছে বোকামি বা বেশি লাগছে। বেলা এক পাশে বসে নিজের নতুন শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক ভিডিও দেখছে। তার ভাই যেদিন তাকে প্রথমে অতীত থেকে বের করে নিয়ে এসেছিল, তার কিছুদিনের মধ্য থেকেই সব কিছুর প্রিপারেশন শুরু হয়েছিল বেলার। বাসা থেকে শুরু করে সব কিছু তার আয়ত্ত নিতে হয়েছে। কোনো নতুন জায়গায় অবস্থানের জন্য সেখানকার ভাষা এবং পরিবেশ সম্পর্কে জানা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। বেলা বসে বসে ওয়াহাজের ল্যাপটপে কিছু কাজ করছিল নিজের রুমে বসে। ওয়াহাজ রুমে নক করতেই বেলা সেদিকে তাকায়। ওয়াহাজ মৃদু হেসে বলে, আসবো? বেলা ল্যাপটপটা ফাঁসি রেখে বলে, হ্যাঁ এসো না। ভাবি কোথায়? কি করছে? ফ্রেশ হচ্ছে। বাহিরে যেতে হবে, তৈরি হও। বাহিরে কেন? মৌয়ের বাবা মা আসছে আগামীকাল সকালে। মৌ বলল, ফ্রিজে ফলমূল নাস্তা সব কিছু শেষ হয়ে গেছে। ভাবলাম তোমাদের দুজনকে নিয়েই বের হই। তুমি সেদিন বলেছিলে ফুচকা খেতে যাবে। বেলার মুখে হাসি ফুটে যায়। সগ্রহে বলে ওঠে, ফুচকা? বাহিরের দিক থেকে মৌ রুমে আস্তে আস্তে বলে, হ্যাঁ ফুচকা। দেখব কে বেশি খেতে পারে। আমার সাথে পারবে না। বেলা মৌয়ের দিকে ফিরে মৃদু হেসে বলে, আমাকে হারাবে তুমি? ভাইয়া জানে আমি কেমন ফুচকা খেতে পারি। মৌ এসে ওয়াহাজের পাশে বসে, বলে, তুমি তোমার ভাইকেও জানাও না আমি কেমন ফুচকা খেতে পারি। আজ দেখা যাবে। ওয়াহাজ দুজনকে থামিয়ে দিয়ে বলে, এই তোমরা মেয়েরা কোনো কিছুতে না আটকালেও ফুচকাতে ঠিকই আটকে যাও। আজ যত পারো খেয়ে নাও, আমি খাওয়াবো। মৌ উচ্ছ্বাসিত হয়ে বেলাকে বলে, অজিহা তুমি আজ শাড়ি পরবে? আমিও পরবো। তোমার কালো রঙের শাড়িটা আজ পরবে। বেলার মৌকে ফিরিয়ে দেয় না। মৌয়ের এক কথায় সে রাজি হয়ে যায়। ফোনে সময় দেখে বলে, আধা ঘন্টার মধ্যে রেডি হলে হবে। দেরি হবে না তো? মৌ অবাক হওয়ার ভঙ্গিতেই বলে, আধ ঘন্টা শাড়ি পরে সাজগোজ করা কমপ্লিট হবে তোমার? বেলা হেসে বলে, আমার শাড়ি পরার অভ্যেস আছে ভাবি, তুমি যাও রেডি হয়ে নাও। ওয়াহাজ মুখে বলে, আমার বোন অলরাউন্ডার, তুমি আধা ঘন্টা শেষ করে দেখাও। ওয়াহাজ বাহিরে যেতে যেতেই বলে, তোমরা রেডি হও, আমি নিচের স্টল থেকে একটু চা খেয়ে আসি। আর হ্যাঁ, ড্রয়িং রুমের লাইট অন করবে না। তিনজনের বের হতে হতে 7টা বেজে যায়। চারদিকে অন্ধকার হতে শুরু করছে। তিনজন বেরিয়ে একটা অটো নিয়ে সামনে একটা মাঠের দিকে রওনা দেয়। সেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, সাথে ফুচকাও। মিনিট 5-এর মধ্যেই অটো মাঠের পাশে এসে দাঁড়ালো। দুজন নেমে পাশে দাঁড়ায়। ওয়াহাজ ভাড়া মিটিয়ে দুজনকে নিয়ে মাঠের মাঝে একটা টেবিলে গিয়ে বসে। মৌ এদিক ওদিক দেখে বলে, চারপাশে একদম অন্ধকার, রাত হয়ে গেছে। এত সুন্দর করে রেডি হলাম আর ছবি তুলতে পারবো না? বেলা বলে, ছবি উঠে আর কি করবে? সোশ্যাল মিডিয়ায় তো আর দাও না। ছবি উঠাইলেই কেন মানুষকে দেখাতে হবে? নিজের ফোনের গ্যালারিতে রেখে দিব। আর তাছাড়া তোমার সাথে তো আমার বেশি ছবিই নেই ভাবি, অনেকগুলো ছবি আছে। সেই তোমার বিয়ের আগে থেকে ছবি উঠেছে তোমার সাথে। তোরা ছবি নিয়ে পড়ে থাক, আর আমি যাই ফুচকা অর্ডার দিয়ে আসি। বলে ওয়াহাজ ফুচকা অর্ডার দিতে চলে গেল। বেলা বলে ওঠে, এখানে অন্ধকার আর আলো মিলিয়ে ছবি কিন্তু সুন্দরই আসবে। ফোন দাও, আমি ছবি তুলে দিচ্ছি। ঠিকই বলতেছ, নাও কয়েকটা ছবি তুলে দাও। দুজন ছবি তোলায় ব্যস্ত। এমন সময় একজন মৌয়ের পিছনে এসে দাঁড়িয়ে টেবিলে হাত দিয়ে শব্দ করতে দুজনে সে ব্যক্তিটির দিকে তাকায়। মৌ উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে, ভাইয়া তুই এখানে? ফারাজ চেয়ারটা দেখিয়ে বলে, দাঁড়িয়েই থাকবো নাকি বসতে বলবি? মৌ ব্যস্ত ভঙ্গিতে বলে, বসে পড়। কিন্তু তুই এখানে কেন? কাউকে নিয়ে এসেছিস? ফারাজ চেয়ার টেনে বসতে বসতে বলে, সেদিন আম্মাকে এখান থেকে চিকেন ফ্রাই নিয়ে খাইয়েছিলাম। আজ আমাকে আবারও পাঠিয়ে দিয়েছে নিয়ে যাওয়ার জন্য।
হাসপাতাল থেকে আবার এখানে আসতে হলো, তোদের দেখে এগিয়ে এলাম। ভাইয়া আসেনি? এসেছে তো, ওই যে ফুচকা অর্ডার দিতে বলতে গেল। দুই ভাই বোনের মাঝে বেলা আর কিছুই না বলে চুপচাপ বসে থাকে। ফারাজ বেলাকে উদ্দেশ্য করেই বলে, আপনি চুপচাপ আছেন কেন? মন খারাপ? বেলা মাথা না সূচক নাড়িয়ে বলে, না না, মন খারাপ কেন হবে? আপনারা কথা বলছিলেন তাই আমি। দেখা হলে ভালো মন্দ তো জানতে চাইতে পারেন তাই না? ভালো না হয় নাই বাসলেন। ফারাজের কথা কানে যেতে বেলা মৌয়ের দিকে তাকায়। মৌ ইশারায় কিছু মনে করতে নিষেধ করে ফারাজকে বলে, ভাইয়া তুইও বস আমাদের সাথে। ফুচকা খাবি? ফুচকা তোদের মেয়েদের খাবার, আমাদের মতো সুপুরুষের নয়। বেলা মুখ বেংসি দিয়ে বলে, আসছে আমার ফুচকা না খাওয়া সুপুরুষ। ফারাজ বেলার বিড়বিড় করা দেখে বলে, কিছু বললেন? না, কিছু না, একদমই না। ওয়াহাজ এসে ফারাজকে দেখে আন্তরিকতার সাথেই বলে, কেমন আছো? এসে গেছো তো দেখছি, তুমি তো বললে আসবে না। ফারাজ হেসে বলে, আসতেই হলো, আম্মাও তো এখান থেকে খাবার নিয়ে যেতে বলেছে, ভাবলাম এক কাজে দুই কাজ হয়ে যাবে। ওয়াহাজ চেয়ার টেনে বসতে বসতে বলে, ভালোই করেছ। মৌ ব্রুকুসকে ওয়াহাজকে উদ্দেশ্য করে বলে, আপনি ভাইয়াকে আসতে বলেছিলেন? বললাম তখন চা খেতে নেমে। মৌ কৃতজ্ঞতা দৃষ্টিতে ওয়াহাজের দিকে তাকায়। সে ভাবতেই পারেনি ওয়াহাজ তার বলা কথাগুলো এত তাড়াতাড়ি ভাবে। সেদিন রাতে দুজন গল্প করার সময় কথায় কথায় মৌ ফারাজ আর বেলার কথা তুলছিল। ওয়াহাজ তখন খুব একটা মনোযোগী ছিল না কথা শুনতে। আজ এই সময়ে এসে তার মনে হচ্ছে ওয়াহাজ তখন সাড়া না দিলেও এক মুহূর্তের জন্য অমনোযোগী হয়নি। ফুচকা খাওয়া শেষে বেলা আবদারের সুরেই বলে, আজ আর ভাবিকে রান্না করতে হবে না। ভাইয়া যেহেতু ফুচকা খাওয়ালো, বাইরে যাওয়া উপলক্ষে আমি ট্রিট দিব। আজ সবার রেস্টুরেন্টে ডিনার করে বাসায় ফিরব। বেলার কথা শেষ হতেই ফারাজ দাঁড়িয়ে যায়। ওয়াহাজকে উদ্দেশ্য করে বলে, আমি তাহলে আসছি ভাইয়া। ওয়াহাজ ফারাজে চলে যাওয়ার বিষয়টা একেবারে নাকচ করে দেওয়ার স্বরে বলে, সে কি কথা, শুনলে না ওয়াজিহা ট্রিট দিবে? মৌ এক প্রকার জোর করে ফারাজকে নিয়ে যায়। কোনো উপায় না পেয়ে সবার সাথে ফারাজকেও যেতে হয়। রাতের খাওয়া দাওয়া শেষ করে সবার রেস্টুরেন্টের বাইরে এসে দাঁড়ায়। ওয়াহাজ একটু এগিয়ে যায় রিক্সা ঠিক করতে। সুযোগ বোঝে মৌ নিজেও একটু দূরে গিয়ে দাঁড়ায়, ফোন আসার বাহানায়। ফারাজ আর বেলা পাশাপাশি দাঁড়িয়ে আছে। ফারাজ এদিক ওদিক তাকিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই বেলা বলে ওঠে, একা পাওয়ার কোনো সুযোগ নেবেন না। ফারাজ ব্রু বিস্তৃত করে বলে, কিসের সুযোগ? আপনার হাত ধরেছি নাকি বাজে ইঙ্গিত দিয়েছি? বেলা আমতা আমতা করে বলে, না তা করেননি, কিন্তু আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি কিছু বলতেই যাচ্ছিলেন। ফারাজ কপালে হাত দিয়ে বলে, আপনারা মেয়েরা এত বেশি বুঝেন কেন? হ্যাঁ, ঠোঁট নাড়ালেই বুঝে যান কিছু বলবো। বললেই বা কি? আমি বললে আপনি আমার মুখ আটকাতে পারবেন? থাকুন আপনি এখানে, আমি ওদিক গিয়ে দাঁড়াচ্ছি। ফারাজ দমকে সুরে বলে, চুপচাপ এখানে দাঁড়ান। আর আমি কিছু বলতে গেলে কেন আপনার গা জ্বালা করে বলে ওঠেন তো? বাজে বকবেন না। কোনোভাবে এক্স হাজব্যান্ডকে মনে জায়গা দিয়ে বসে আছেন নাকি? অন্য কাউকে সহ্যই করতে পারছেন না যে? শুনুন, অতীতকে চেয়ে দেখার সময় আমার নেই। আমি নিজের জন্য বেঁচে আছি। আমার আপাতত কাউকেই প্রয়োজন নেই। কবে প্রয়োজন হবে? হবে না হয়তো। বলেই বেলা ময়ের দিকে চলে যেতে শুরু করে। ফারাজ পিছন থেকে ডেকে বলে ওঠে, শুনুন, অগ্রিম শুভ জন্মদিন। বেলা থেমে যায়, পিছনে ফিরে তাকায়। ফারাজ মৃদু হেসে বলে, এটাই বলতে চেয়েছিলাম আমি, অন্য কিছু না। ভালোবাসি আপনাকে, কিন্তু সেটা বারবার বলার প্রয়োজন বোধ করি না। আপনি যদি আমার চোখের দিকে তাকিয়ে বুঝেই যান আমি আপনার ভালোবাসায় মরছি, তাহলে সেটা শব্দ ব্যয় করে বলতে যাব কেন? আর হ্যাঁ, আপনার এখন আমাকে প্রয়োজন না হলেও একটা সময় প্রয়োজন হবে, খুব প্রয়োজন হবে। জীবন একা একা কাটিয়ে দেওয়া যায় না, শুধু নিঃশ্বাসটুকু নেওয়া যায়। বাঁচার মতো বাঁচতে হলে ভালোবাসতে হয়, ভালোবাসলেই ভালো থাকা যায়। ফারাজ থেমে বেলার দিকে দুফায় এগিয়ে আসে, বলে, আমি আপনার জন্য অপেক্ষা করব ওয়াজিহা। আপনি নিজেকে নিজের মতো গড়ে তুলুন। অপ্রয়োজনীয় মানুষ দিয়ে জীবন পরিপূর্ণ করার চেয়ে ভালোবাসার মানুষ দিয়ে পরিপূর্ণ করা প্রয়োজন। আপনি তো। ফারাজের কথা শেষ হওয়ার আগে ওয়াহাজ চলে আসে। মৌকে ডেকে বলে, চলো রিক্সা পেয়েছি। মৌ এগিয়ে আসে। বেলা মৌয়ের হাত খালি দেখে বলে, পার্সেল ভিতরে রেখে এসেছো তোমরা? মৌ ঠোঁট উল্টে বলে, ভুলে গিয়েছিলাম, দাঁড়ান নিয়ে আসছি। ওয়াহাজ মৌকে থামিয়ে দিয়ে বলে, তোমরা রিক্সাতে উঠে বসো, আমি নিয়ে আসছি। ভাইয়া তাহলে আমি চলে যাই, আপনারা বাসায় চলে যান। ফারাজ ওয়াহাজকে উদ্দেশ্য করে কথাটা বলে। ওয়াহাজও সম্মতি জানিয়ে রেস্টুরেন্টের ভিতরে চলে যায়। মৌ আর বেলা পাশাপাশি দাঁড়িয়ে আছে। ফারাজ একটা শপিং ব্যাগ মৌয়ের হাতে ধরিয়ে দিয়ে অল্প স্বরেই বলে, এটা তো ননদের বার্থডে গিফট, দিয়ে দিস তাকে। টানা একদিন পর ড্রয়িং রুমে যাওয়ার পারমিশন পেয়েছে বেলা। মৌয়ের বাবা মা সকলেই এসেছে।
বেলার রুমে এসে অনেকক্ষণ গল্প করেছে। তাদের সাথে রুমের বাহিরে আসতে চাইলে মৌ কড়া গলায় নিষেধ করে দিয়েছে। বেলার কাছে এই সময় এসে এসব একদমই বাড়াবাড়ি লেগেছে। সন্ধ্যার দিকে একটা লাল রঙা গাউন হাতে ধরিয়ে দিয়ে মৌ বলেছিল, এটা পরে রেডি হয়ে নাও, বাহিরে তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। বেলা গোমরা মুখে বলছিল, এত কিছুর পর এগুলো ভালো লাগে বলো? আমি ছোট বাচ্চা তো নই। শোনো, জীবনকে সহজভাবে নাও। তোমার ভাইয়ের কাছে তুমি ডিভোর্সি কোনো নারী নও। যার জীবনে শখ আহ্লাদ নেই, তুমি তোমার ভাইয়ের কাছে সে আগের মতোই অতি আদরের ছোট বোন। মৌয়ের কথার উপর আর কোনো কথা বলতে পারেনি বেলা। চুপচাপ নিজের ইচ্ছে মতো সেজেছিল সে। রাত 8টার দিকে দরজা নক করার শব্দ পেয়ে বেলা ভিতরে আসার অনুমতি দেয়। ওয়াহাজ ভিতরে এসে বেলাকে দেখে বলে, কি সুন্দর লাগছে আমার বোনকে, একদম লালপুরি। বেলা বসা থেকে উঠে দাঁড়ায়, ভাইয়ের দিকে এগিয়ে এসে বলে, আমি কি বাচ্চা ভাইয়া? ওয়াহাজ বেলাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলে, তুমি আজীবন আমার কাছে সেই ছোট বাচ্চা মেয়েটাই থাকবে। আচ্ছা, এসব বাদ দাও, তুমি রেডি তো? হ্যাঁ রেডি। কেমন লাগছে আমাকে? বাহিরে চলো, সবাই দেখেই বলুক না হয়। ওয়াহাজ বেলাকে নিয়ে বাহিরে চলে আসে। ড্রয়িং রুমে চোখ বুলিয়ে নেয় সে। পুরো জায়গাটা অন্যরকম করে ফেলেছে। সাজানো দেখে বোঝা যাচ্ছে এটার পিছনে অনেক সময় দিতে হয়েছে। মাথার উপরে একটা জারবাতি লাগানো হয়েছে নতুন। চারদিকে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো। বেলাকে বের হতে দেখে মৌ এবং ফাহমিদা বেগম এগিয়ে আসেন। ফাহমিদা বেগম বেলার গালে হাত দিয়ে আদরের সাথে বলেন, কী যে সুন্দর লাগছে আমার মাটাকে। আল্লাহ তোমার ভালো করুক মা। এক কোণে দাঁড়িয়ে থাকা ব্যক্তির চোখ শুধু লাল রঙা পোশাকের মেয়েটার দিকে তাকিয়ে আছে। এই মেয়েটাকে সে প্রথমবার দেখেছিল উজ্জ্বল রঙা একটা শাড়িতে, অথচ কান্নায় জর্জরিত ছিল তার মুখ। চোখ ফুলে গিয়েছিল। তাতেও কি অপরূপ লেগেছিল তাকে। সেদিন প্রথম যখন মেয়েটার দিকে নজর দিয়েছিল, এরপর থেকে আর সে নজর অন্য কারো উপর যায়নি। ওয়াহাজ বেলার কাছে এসে বলে, তোমার সাথে একজন দেখা করতে এসেছে। মেয়েটা তোমার সাথে অনেক দিন ধরে দেখা করতে চাইছিল। আমার নাম্বার রেখে দিয়েছিল সেদিন। তারপর থেকে মাঝে মাঝে কল করতো তোমার সাথে কথা বলতে। তোমার আগের সিম তো বন্ধ, তাই যোগাযোগ করতে পারিনি। ওকে আজ এখানে এনেছি। বেলা জিজ্ঞেস করে, কে ভাইয়া? বলবো না, দাঁড়াও ডেকে পাঠাই। ওয়াহাজ মৌকে ইশারায় রুম থেকে কাউকে নিয়ে আসতে বলল। মৌ চলে যায় তাকে নিয়ে আসতে। কিছুক্ষণ পরে একটা বোরকা পরা মেয়ে বেরিয়ে আসে। মেয়েটাকে দেখে বেলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটা নিজেই বেলার সামনে দাঁড়ায়। চোখ দুটো সলসল করছে তার। বেলা এক পলকে তাকিয়ে আছে। মেয়েটা চোখ মুছে বলে, জানো তোমাকে কত মিস করেছি। ভাইয়াকে কত কল করেছি তোমার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। কি সুন্দর লাগছে গো তোমাকে। মৌ ফারাজের পাশে দাঁড়িয়েছিল। মৌকে ডেকে বলে, এটা কে? মৌ বেলার দিকে তাকিয়ে বলে, মেয়েটা ওয়াজিহার ননদ। সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে অনেকক্ষণ। মৌয়ের বাবা মাও চলে গিয়েছে। বেলা নিজের রুমে এসে সোজা ওয়াশরুমে চেঞ্জ করে বিছানায় এসে বসে। বেলার মনে এখনও হাজারটা প্রশ্ন। কেমন আছে ও বাড়ির লোকজন? তাকে ছাড়া নিশ্চয়ই খুবই ভালো আছে। থাকবে না কেন? ভালো থাকার জন্যই তো ওসব করেছিল। ধ্রুব নিশ্চয়ই তার বউকে নিয়ে খুব ভালো আছে। বেলা আর সুমু সামনাসামনি বসে আছে। দুজনের কারো মুখে কোনো কথা নেই। বেলা এদিক ওদিক তাকিয়ে আছে আর সুমু বেলার দিকে। নীরবতা ভেঙে সুমু বলে ওঠে, তোমাকে দেখে ভীষণ ভালো লাগছে। জানো ভাবি, সেদিন আমি কোনোভাবেই চাইনি তোমার সংসার ভেঙে যাক, আর আজ মনে হচ্ছে সংসার তোমার ভালোর জন্যই ভেঙেছিল। বেলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কেমন আছে ওরা সবাই? সুমু নড়ে চড়ে বসে। বেলার দিকে গভীর দৃষ্টিতে দিয়ে বলে, আগুন জ্বলছে। একটা ভালো মেয়ে চোখের পানি জড়িয়ে কি ভালো থাকা যায়? জ্বলে পুড়ে মরছে সবাই। একজন দুজন না, সবাই। বেলা নির্জীব গলায় জিজ্ঞেস করে, কেন? তুমি চলে আসার পর কয়েকদিন খুবই ভালো ছিল। রিমি তো আমাকে ডেকে ডেকে ওর বাপের গুণগান গাইতো। তোমার শাশুড়িও বাড়ি বাড়ি গিয়ে ছেলের বউয়ের সুনাম করত। 2-3 মাস যাওয়ার পর থেকে বাড়িতে ঝামেলা শুরু হতে থাকে। কিছু সময় বাড়ির আশপাশ দিয়ে যাতায়াতের সময় বাড়ির ভিতরে চেঁচামেচি শোনা যেত। ধ্রুব ভাই নাকি মেসেঞ্জারে অন্য মেয়েদের সাথে কথা বলে। সেদিন রাত 2টার দিকে ওদের বাড়িতে চেঁচামেচি শুনে মানুষ জড়ো হয়েছিল। ধ্রুব ভাইয়ের বউ ঘুমাচ্ছিল, আর সেই ব্যক্তি রাতে বউকে লুকিয়ে লুকিয়ে কার সাথে যেন কথা বলছিল। বউয়ের ঘুম ভেঙে গেলে বুঝতে পারে বারান্দায় কেউ কথা বলছে। এগিয়ে গিয়ে স্বামীকে ফোনে কথা বলতে দেখে ফোন কেড়ে নিয়ে কানে নিয়ে দেখে মেয়ের গলা। ব্যাস, সেদিন থেকে অশান্তি শুরু। তোমার ডিভোর্সের সময় টাকা দিয়েছিল মাঠের জায়গা বিক্রি করিয়ে। গলায় পাড়া দিয়ে টাকা নিয়েছে। শাশুড়িকে দিয়ে আর ননদকে দিয়ে সব কাজ করাচ্ছে। আমার তো বেশ ভালো লাগছে এসব দেখে। আমি শুধু মাকে বলি তোমার কথা। তোমার দীর্ঘশ্বাস ওদের সংসার জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। ওই মেয়ে যেমন তোমার সংসার ভেঙেছিল, ঠিক তেমন তার সংসারও চলছে। সুমুর কথা শুনে বেলার মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে যায়।
বলে পৃথিবীতে কারো ঋণ থাকে না, ইহজীবনে পূর্ণ না হলেও পরকালে ঠিকই পূর্ণ হয়। যে যেটা করবে তার ফল তাকে পেতেই হবে। আমাকে কয়েকদিন রিমি কল দিয়েছিল, কান্নাকাটি করেছে, তখনই বুঝেছি আমাকে ভালো না রাখে তারাও ভালো নেই। ধ্রুব কয়েকবার কল দিয়েছিল, পরে আমার ভাইয়া নাম্বার চেঞ্জ করে দিয়েছে। আমি আসলে ওদের নিয়ে ভাবতেই চাই না। যাদের অন্য আমার জীবনের 5টা বছর আমি শেষ করেছি, তারা তো আমার জীবনটাই শেষ করে দিচ্ছিল। আল্লাহ আমায় বাঁচিয়ে নিয়েছে। সুমু খোলা চুলগুলো খোপা করতে করতে বলে, ওরা ওদের শাস্তি ঠিকই পাবে, ওসব বাদ দাও। এখন বলো, ডাক্তারবাবু তোমার দিকে ওভাবে তাকিয়েছিল কেন? আমি কিন্তু সব খেয়াল করেছি। তুমি যখন আমার সাথে কথা বলছিলে তখন ওরা ভাই বোন কথা বলছিল। আমি সবাই থাকাকালীন খেয়াল করে দেখেছি উনি তোমার দিকে মুগ্ধ চোখে তাকিয়েছিল। বেলা মৃদু হেসে বলে, কি যে বলো না, উনি সম্পর্কে আমার বেয়াই হয়। ওহো, বেয়াই সাহেব। হুম, বেয়াই সাহেব। তা আর কোনো সম্পর্ক নেই? আর কি সম্পর্ক থাকবে, এই পছন্দ করার বিষয়। সুমু, তুমি ভুল ভাবছ। আচ্ছা, রিমির বিয়ের কথাবার্তা হয় না? না, কই জানি না তো। তবে তোমার শাশুড়ি ভীষণ ফ্যাসাদে আছে। সবাই সবার কর্মফল নিশ্চয়ই পাবে। দেখো, তুমি বলো, বিয়ে টিয়ে করবে না? না গো, আমি এখন বিয়ে সংসার এসব নিয়ে আর ভাবছি না। অনেক তো হলো সংসার করা, আপাতত সংসারের স্বপ্ন আর নেই। সুমুর ফোনে কল আসায় ফোনটা কেটে দেয় সে। বেলা ইতস্ত করতে করতে বলে, ফোন রিসিভ করতে পারো, দরকারি হয়তো বা। দরকারি না, বফ কল দিয়েছে। তোমার মতো সিঙ্গেল নই আমি। বেলা একটা বড় শ্বাস নিয়ে বলে, সুমু, আমি বাইরে যাচ্ছি পড়তে, এই সপ্তাহেই। বাংলাদেশে আমার সময় আর নেই, হাতে মাত্র কটা দিন। সুমু উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞেস করে, সত্যি বলছো? আমার এখন আর কোনো আক্ষেপ নেই। তোমার খুব ভালো হোক ভাবি, খুব ভালো হোক। দুজনের মধ্যে কথা চলতে থাকে। এতগুলো মাসে জমানো কথা যেন আজ বেরিয়ে আসছে দুজনের। জমে থাকা কথাগুলো, দুঃখগুলো, আক্ষেপগুলো ভাগাভাগি করে নিচ্ছে দুজনে। বেলা তৈরি হচ্ছে। রোদ আর তেজ হারিয়েছে। শহরে যারা পরিচিত ছিল তাদের সাথে আজকের বিকেলটা কাটাবে সে। যাদের সাথে কম্পিউটার ক্লাস করেছিল, বন্ধুত্ব হয়েছে, আজকের বিকেলটা তাদের জন্য বরাদ্দ করে রেখেছে সে। বেলা রেডি হয়ে রুম থেকে বের হবে ঠিক তখনই মৌ এসে দরজায় হেলান দিয়ে দাঁড়ায়। সাহস্য মুখে বলে, কি ব্যাপার, শাড়ি পরে বের হচ্ছে যে? বেলা শাড়ির আঁচলটা তুলে নিয়ে বলে, কেমন লাগছে বলো? মৌ এগিয়ে এসে বলে, আমার ননদকে কখনো খারাপ লাগতেই পারে না। তবে কোথায় বেরোচ্ছ তুমি? বাহিরে যাবে সেটা তো বলনি। ঘণ্টাখানেক আগেই ঠিক হয়েছে বের হওয়ার কথা, তুমি তো ঘুমোচ্ছিলে, তাই আর ডেকে বলিনি। কোথায় যাচ্ছ তুমি? সেদিন যে মাঠে গিয়েছিলাম ফুচকা খেতে, ওখানেই যাব। আমার সাথে আমার ওই বান্ধবীগুলো যাবে। কোন বান্ধবী? ওই কম্পিউটার ক্লাস করতাম ওখানকার। তোমাকে একটা কথা জানানো হয়নি, নুসরাত নামের মেয়েটার কেসের আসামিদের নিয়ে আরেকটা মামলা চলছিল। গতকাল রায় দিয়েছে আদালত, 17 বছরের জেল হয়েছে। বেলা ব্রুকুসকে বলে, কই শুনিনি তো। তোমাকে আসলে বলা হয়নি। ছেলেগুলোর পরিবার বাহির করার জন্য উঠে পড়ে লেগেছিল, পরে কারা যেন আবার এসব করেছে। ঠিকই হয়েছে, পাশি হলে আরও ভালো হতো। জানো আর সবগুলা। মৌ বেলার হাত ধরে বাহিরে নিয়ে এসে বলে, আচ্ছা, বের হওয়ার সময় এসব নিয়ে ভাবতে হবে না তোমাকে। তুমি যাও, বের হও। বের হতে দেরি হলে আসতেও আবার দেরি হয়ে যাবে। বেলা মৌয়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে চলে যায়। মৌ বারান্দায় দাঁড়িয়ে বেলাকে দেখছিল। নিচে গিয়ে রিকশার জন্য দাঁড়িয়ে আছে সে। হঠাৎই ফোন বেজে ওঠায় মৌ নিজের রুমে চলে যায়। ফোনটা বিছানায় রাখা ছিল। ফোনের স্ক্রিনে ফারাজের নাম্বার জল করছে। মৌ সময় অপচয় না করে কলটা রিসিভ করে। হ্যাঁ ভাইয়া, বল। কি করছিস? কিছু না, ঘুম থেকে উঠলাম, দুপুরে একটু ঘুমিয়েছিলাম। রাতে বাসায় আয়। কেন, কোনো দরকার? দরকার না, তোর ননদ তো চলেই যাচ্ছে, আমার দাওয়াত দিয়েছে এখানে। ওয়াজিহা তো বাহিরেই গেল। কেন? বলল ওর বান্ধবীদের সাথে নাকি দেখা করবে আজকে। ও আচ্ছা, তাহলে আগামীকাল আয়, আম্মা বলেছে আসতেই হবে। আচ্ছা, আমি দেখছি। বেলা মাঠের পাশের রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ আগে। এই সময় রিক্সা একটু কমই পাওয়া যায়। তার বান্ধবীদের বাড়ি একটু দূরে হওয়ায় যে রিক্সা পেয়েছিল তারা তিনজনে, সেটা নিয়ে আবার চলে গিয়েছে। বেলা স্টেশনের দিকে হেঁটে এগিয়ে যেতে থাকে, এই ভেবে যে একটু হাঁটলে রিক্সা পাওয়া যেতে পারে। বিকেলে বের হওয়ার সাথে সাথে মৌ কল করে বলেছে সে যেন বাসায় না ফিরে তাদের বাসায় একেবারেই চলে যায়।
সেখানে আজকে দাওয়াত পড়েছে। বেলা হাঁটতে এমন সময় ফোনটা বেজে ওঠে। বেলা ফোনটা ব্যাগ থেকে বের করে দেখে মৌয়ের নাম্বার। রিসিভ করবে ঠিক তখনই একটা বাইক এসে বেলার একদম কাছে এসে থেমে যায়। বেলা এক মুহূর্তের মধ্যে সেখান থেকে সরে দাঁড়ায়। বাইকে থাকা ব্যক্তিটি মাথায় হেলমেট খুলে চুল ঠিক করতে করতেই বলে, উঠে বসুন, একটা রিক্সা পাবেন না এখন। বেলা চোখ বড় বড় করে বলল, আপনি বই তো পাইয়ে দিয়েছিলেন। ফারাজ মৃদু হেসে বলে, কিভাবে? এই যে বাইক যেভাবে থামালেন, অপরিচিত কেউ হলে থাপ্পড় বসে যেত গালে। ফারাজ গালে হাত দিয়ে আগের হাসি বহাল রেখে বলে, যে গালে আমার বউয়ের চুমু পড়বে সে গালে অন্য নারী থাপ্পড় দিবে? সেই নারীর হাত জ্বলসে যাক। ফারাজ থেমে আবারও বলে, চলুন তাড়াতাড়ি যেতে হবে, এক কাপ কফি খাওয়া বাকি। কি? আমাদের একদিন কফি খাওয়ার কথা ছিল, আপনি কি ভুলে গেছেন? না, ভুলিনি। ফারাজ বেলার দিকে তাকিয়ে বলে, আধা ঘন্টার সময় আমাকে দেওয়া যায় না? প্রমিস করছি, আপনাকে চাইব না, শুধু আপনার মূল্যবান সময়ের 30 মিনিট সময় চাইছি আমি। চলুন। বাইক এসে থামিয়ে সেই পুরনো রেস্টুরেন্টের সামনে। বেলা বাইক থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে। চারপাশটা আরও বেশি সুন্দর করে সাজানো হয়েছে। ফারাজ বাইক লক করে বলে ওঠে, চলুন ভিতরে যাই। এতদিনে অসম্পূর্ণ ইচ্ছেটা সম্পন্ন করে নেয় ফারাজ। পুরোটা সময়ে দুজনের খুবই অল্প কথা হয়, আর এই অল্প কথার মাঝে বেলা যেন ফারাজের একটা কথাতেই আটকে যায়। কখনো যদি মনে হয় আপনার জীবনের সঙ্গী হিসাবে কাউকে প্রয়োজন, তখন আমাকে একবার মনে করবেন। আমি আপনার জন্য আজীবন অপেক্ষা করব ওয়াজিহা। আমি ভালোবাসতে বাধ্য করছি না, করবও না। আমি ভালোবাসি বলেই কেন আমাকে ভালোবাসতে হবে? দেখি আপনাকে ভালোবেসে সারা জীবন একা থাকা যায় কি না। আমি আপনার জন্য অপেক্ষা করব। কেউ আপনার পথ চেয়ে অপেক্ষার প্রহর গুনবে ওয়াজিহা। ভালোবাসার মানুষটি ফিরিয়ে দিলে যে ভালোবাসা কর্পূরের মতো উদাও হয়ে যায় না, সেটা আমি প্রমাণ করে দিব। আপনাকে ভালোবাসি ওয়াজিহা। দুজনের বাড়ি ফিরতে ফিরতে রাতের খাবারের সময় হয়ে যায়। বাসার সবাই একসাথেই ছিল। রাতের খাওয়া শেষ করে সবার বিদায় নেওয়ার সময়। বেলা মুহিব সাহেব ফাহমিদা বেগমের কাছ থেকে একে একে বিদায় নিয়ে নেয়। ফাহমিদা বেগম হাতে বানানো কিছু শুকনো খাবার বেলাকে দিয়ে দেয় নিয়ে যাওয়ার জন্য। ওয়াহাজ আর মৌ দরজার কাছে দাঁড়িয়ে আছে। বেলা ফাহমিদা বেগমের কাছ থেকে চলে আসবে তখনই কি মনে করে আবার দাঁড়িয়ে যায়। ফাহমিদা বেগমের দিকে ফিরে বলে ওঠে, একবার আপনাকে জড়িয়ে ধরি। বাবির মা মানে তো আমারও মায়ের মতো, তাই না? ফাহমিদা বেগম আর কোনো কথা না বলে মৃদু হেসে বেলাকে জড়িয়ে নেয়। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, তুমি তো আমার মেয়ের মতোই, সবসময় আমার দোয়া থাকবে জীবনে ভালো কিছু করো, নিজের জন্য করো আর তোমার মতো মেয়েগুলোর জন্য কিছু করো। সমাজে যে কালো অধ্যায় শুরু হয়েছে সেগুলো শেষ করো। সৃষ্টিকর্তার রহমত নিশ্চয়ই তুমি পাবে। অনেক দিন ধরে মায়ের অনুপস্থিতি তাকে পোড়াচ্ছে। প্রতিটা পদক্ষেপ সময় বুঝিয়ে দিচ্ছে মা থাকলে হয়তো সব কিছু আরেকটু সুন্দর হতো। মাকে জড়িয়ে ধরে মায়ের কোলে মাথা রেখে নির্দ্বিধায় সব বলে দেওয়া যায়। মা তো মাই হয়, মায়ের মতো কেউ হয় না। এই সময়টা এসে মায়ের অভাবটা যেন পেটের ক্ষুধার মতো পেয়ে বসেছে। ভাই তো সব আবদার পূরণ করে, তাকে যেন গিয়ে বলতে ইচ্ছে করে, ভাইয়া প্লিজ মাকে এনে দাও না। মা কেন সেদিন আমাদের ছেড়ে চলে গেল? বাবা কেন অমন করলো? বাবা ওই কাজটা না করলে তো এত এত সমস্যা হতো না, জীবন এতটা জটিল হতো না। মা তো সতীন সহ্য করে নিয়েছিল, কয়েক বছরের শাস্তি সহ্য করে নিতে পারতো না? সব তো ঠিকই ছিল, আমিও রাজি হয়েছিলাম, তবুও কেন অমনটা করলো? দীর্ঘশ্বাস ফেলে বেলা। তারপর শেষবারের মতো সকলের কাছ থেকে বিদায় নিয়ে বের হবে তখনই ওয়াহাজ বলে ওঠে, ফারাজের সাথে দেখা করেছ? কোথায় ও? ওয়াহাজের কথা বেলা মৌর দিকে তাকায়। মৌ মৃদু হেসে ইশারায় কিছু বোঝায়, কিন্তু বেলার কাছে সেটা বোধগম্য নয়। বেলা আশেপাশে তাকিয়ে ফারাজকে না দেখে বলে ওঠে, উনি হয়তো ব্যস্ত, চলো আমরা যাই। বেলার মৌ মিলে প্রতিটা ব্যাগ, রুমের প্রতিটি জিনিস বারবার চেক করছে, কোনো কিছু যেন বল না রেখে যায় বেলা। ওয়াহাজ বাহিরে বাহিরে খুশি দেখালেও বোন দূরে থাকবে ভেবে বারে বারে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে সে। মৌ রুমে এসে দেখে ওয়াহাজ খাটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। পাশে এসে বসতে ওয়াহাজ নড়ে চড়ে সোজা হয়ে বসে। ওয়াজিহা রেডি? হ্যাঁ, সব কিছু রেডি। ওরও হয়ে গেছে। বের হওয়া কখন? এখনই। ফারাজ এলো না? তুমি যে বলছিলে। আমার মনে হয় ব্যস্ত আছে। আমি বলে দিয়েছি ভাইয়া চলে আসবে। আচ্ছা। বেলা রেডি হয়ে রুম থেকে বের হবে তখনই ওয়াহাজ সামনে এসে দাঁড়ায়। মৃদু হেসে বলে, তৈরি তুমি? আমাদের এখনই বের হতে হবে। বেলা মাথা নিচু করে বলে, হ্যাঁ ভাইয়া, আমি তৈরি, চলো বের হওয়া যাক। বেলা তড়িগড়ি করে বলে, ভাবি যাবে না আমাদের সাথে বিমানবন্দরে? হ্যাঁ যাবে তো, তৈরি হয়ে নিচ্ছে। আমি ব্যাগপত্রগুলো গাড়িতে রেখে দেই।
কাগজপত্র সব ঠিক মতো নিয়েছ? হ্যাঁ ভাইয়া, আমার কাছেই আছে। ঠিক আছে। ওয়াহাজ বেলার ব্যাগগুলো নিচে নিয়ে যায়। বেলা বসে বসে মৌয়ের রেডি হওয়া দেখছে। বেলার মুখটা মলিন। মৌ নিজের ফার্স্ট ব্যাগটা নিয়ে বলে, ভাইয়া কি তোমাকে কল দিয়েছিল? বেলা মুখ গম্ভীর করে বলে, না। তোমার ভাইয়া আমাকে কেন কল দিবে? কেন দিবে তুমি জানো না? জানলে কি হবে? ওনার আসার প্রয়োজন নেই। আমি ভুল ভাবতে শুরু করেছিলাম। শোনো, আমার ভাইয়া তোমাকে ভালোবাসে, এই কথায় এক বিন্দুও বেচাল নাই। তোমার মনে হয় না তুমি আমার ভাইয়াকে একদমই নিরাশ করে চলে যাচ্ছ? ভাবি, আমার প্রেম করার বয়স নেই, পরিস্থিতিও নেই। আমি ওনাকে আশায় রাখতে পারবো না। তুমি কি ভাইয়াকে নিয়ে একদমই কিছু ভাবোনি? বেলা কিছুক্ষণ চুপ থেকে বলে, ভেবেছি, অনেক কিছুই তো ভেবেছি। কি ভেবেছ? জানি না, কিন্তু শোনো, তোমার ভাইয়া কিন্তু আমার ভাইয়ের ব্যাপারে জানে। তার কোনো আপত্তি নেই, জানিয়েছে আমাকে। এখন শুধু তোমার সিদ্ধান্ত নিতে হবে। হলো তোমাদের? চলো, এখন বের না হলে কিন্তু দেরি হয়ে যাবে। ওয়াহাজের কথায় নিজেদের কথা শেষ না করে বেরিয়ে যায় বেলা আর মৌ। চারদিকে মানুষের ভিড়। কেউ প্রিয়জনদের আসার অপেক্ষায়, আবার কারো প্রিয়জন চলে যাবে। শেষ সময়ে সঙ্গ দিতে এসেছে। দল বেঁধে দাঁড়িয়ে আছে নিজেদের মানুষদেরকে নিয়ে, নিজেদের মানুষের জন্য। বেলা, ওয়াহাজ, মৌ একপাশে দাঁড়িয়ে কথা বলছে। মৌ নিজের ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে নিয়ে সাহস্য বলে ওঠে, ভাইয়া চলে এসেছে। বেলার কানে কথাটি যেতে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে। ওয়াহাজ তার বোনের অবস্থা দেখে মিটিমিটি হাসতে থাকে। মৌকে বলে, তোমরা থাকো, আমি পানির বোতল নিয়ে আসছি। মৌ নিজের আনা পানির বোতল বের করবে, তখনই ওয়াহাজ ইশারায় সেটা বের করতে নিষেধ করে। ওয়াহাজের ব্যাপারটা বুঝতে পেরে মৌ আর বোতলটা বের করে না। ওয়াহাজ যেতে শুরু করলে মৌ থামিয়ে দিয়ে বলে, একটু অপেক্ষা করুন, ভাইয়া আসুক। ভাইয়া আসলে আমিও যাচ্ছি আপনার সাথে। মিনিট 5 মাথায় ফারাজ এসে পৌঁছায়। এতক্ষণ ধরে এত মানুষের মাঝে খুঁজে পেতে বেগই পেতে হয়েছে তাকে। ফারাজ এসে দাঁড়ালে মৌ বলে, ভাইয়া এখানে একটু থাকো, আমরা একটু আসছি, কোথাও যাস না যেন। ফারাজ সম্মতিসূচক মাথা নাড়ালে ওয়াহাজ আর মৌ হাঁটা শুরু করে। বেলা চুপচাপে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফারাজ এক নজরে তার দিকে তাকিয়ে আছে। বেলা মাথা উঁচু করে ফারাজের দিকে তাকিয়ে বলে, তাকিয়ে আছেন যে? দেখছি। কি দেখছেন? আপনাকে। আমাকে এভাবে দেখার কি আছে? আপনাকে ছাড়া দেখার তো কিছুই নেই। দেখার কিছু নেই জন্য দেখছেন? ভালোবাসি বলে দেখছি। মানুষ এমনি এমনি কাউকে দেখে না, কারণ তো অবশ্যই থাকে। আপনার কি কারণ? ভালোবাসি। আপনার মনে হচ্ছে না আপনি বেশি ঝুঁকি নিয়ে ফেলছেন? আপনি ভালো একটা ডাক্তার, আপনার সুন্দর উজ্জ্বল একটা ভবিষ্যৎ আছে। আপনার ভবিষ্যৎ না হয় আমার ভবিষ্যতের সাথে রাঙিয়ে দিব। আমার অতীত আছে, জানেন তো। অতীত যেন ভবিষ্যতে না আসে সেটাই শুধু দেখবেন। বেলা মাথা নিচু করে নেয়। পরক্ষণেই আবার ফারাজের দিকে তাকায়। ফারাজ তখনও বেলার মুখের দিকে তাকিয়ে আছে। বেলার তাকানো দেখে ফারাজ মুচকি হেসে বলে, আমাকে মিস করবেন না? নাকি বেলা একটা চিরকুট ফারাজের হাতে ধরিয়ে দিয়ে বলে, আমি কিছু বলতে পারবো না, আপনি বাসায় গিয়ে এটা পড়ে নেবেন। কি এটা? দেখছেন না এটা একটা চিরকুট? সে তো দেখছি। কি হিসেবে চিরকুটটা পাচ্ছি আমি? বেআই হবু প্রেমিক নাকি প্রেমিক? আপনি বুঝে নেবেন। এতটুকু তো বলতেই পারেন। এরকমই থাকবেন আমি ফিরে আসা পর্যন্ত। মানে প্রেমিক হিসাবে অ্যাপ্রুভাল পাচ্ছি? মাসে একবারের চেয়ে বেশি কল দিবেন না। 12 মাসে 12টা, হিসেবে 4 বছরে 48 বার কল হয়, সেখানে 50টা দিতে পারবেন। মাসে 29 দিনে কি করব? পার্ট টাইম গার্লফ্রেন্ড রাখবো? বেলা এইদিক ওদিক তাকিয়ে দেখে ফারাজের দিকে আঙ্গুল তুলে বলে, জানে মেরে দেবো, বুঝলেন? জীবনে আসা দ্বিতীয় মানুষগুলো ভয়ঙ্কর ভালো হয় বা ভয়ঙ্কর রকমের খারাপ হয়। কেউ সম্পর্ক ভাঙতে আসে, আবার কেউ ভেঙে যাওয়া সম্পর্কে নতুন মোড় দিতে। ফারাজ একটু নিচু হয়ে বেলাকে উদ্দেশ্য করে বলে, নিশ্চিন্তে ফিরে আসুন আমার হতে, আমি অপেক্ষা করব। বেলার প্লেনে বসার সময় হয়ে গেছে। বেলার সম্মুখে 3 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওয়াহাজ বেলাকে কি করতে হবে সব বুঝিয়ে দিয়ে বলে, মাথা উঁচু করে ফিরে আসতে হবে তোমাকে। দেখিয়ে দিতে হবে একটা মেয়ের জীবনে কখনো ডিভোর্স শেষ হয়ে যায় না। দেওয়ালে পিঠ থেকে গেলে হয় ঘুরে দাঁড়াতে হয়, নয়তো দেওয়াল ভেঙে বেরিয়ে নিজের অবস্থান তৈরি করে নিতে হয়। বেলা মাথা ঝাঁকিয়ে সব মেনে নিচ্ছিল। ওয়াহাজ বেলার মাথায় হাত রেখে বলে, তোমার ভাইয়া তোমাকে খুব মিস করবে। বেলা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে না পেরে ওয়াহাজকে জড়িয়ে ধরে ফুফিয়ে ফুফিয়ে বলে ওঠে, আমিও তোমাদের সবাইকে খুব মিস করব। আমার জন্য দোয়া করো সবাই। আর শোনো, আমার ভাবিকে ভালো রেখো, সে তোমাকে খুব ভালোবাসে। ময়ের কাছ থেকেও বিদায় নেয় সে। ওয়াহাজ বোনের কপালে চুমু দিয়ে আরেকটা বার জড়িয়ে ধরে।
দুজনের কাছ থেকে বিদায় নিয়ে ফারাজের দিকে তাকায় বেলা। মৃদু হেসে মন খারাপ চেপে রেখে বলে, আসছি, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। বেলা চলে যাওয়ার দিকে তিনজনে এক নজরেই তাকিয়ে থাকে। ওয়াহাজের চোখ ছলছল করছিল। এতগুলো বছর সে তার বোনের কাছ থেকে দূরেই থেকেছে, আর আজ তার বোন। মৌ বারে বারে চোখ মুছছে। ফারাজ পাশে থেকে বোনকে জড়িয়ে ধরে বলে, ডোন্ট ক্রাই। বেলাকে আর দেখা যাচ্ছে না, হয়তো মিনিট 10-এর মাঝে প্লেন উড়াল দিবে গন্তব্যের দিকে। ফারাজ হাতে রাখা চিরকুটটা খুলে ফেলে। সেখানে লেখা, আমার প্রতি আপনার ভালোবাসা আরও গাঢ় করুন। আমি আসব আপনার জন্য, আমি ফিরে আসব, আমি আসব নতুন সম্পর্কের সূচনা করতে। আপনি শুধু আমাকে একটু ভালোবেসে মনের মেঘগুলো কাটিয়ে বৃষ্টি হয়ে জ্বরবেন। আমি ফিরব ভালোবাসার মৌসুমে, শুধু একটা 21শে জুন না। আমি আমার জীবনের প্রতিটা দিন কাটাতে চাই। আমাদের খুব তাড়াতাড়ি দেখা হোক। আপনাকে ভালোবাসা বাকি। প্রবল শব্দে সবাই বাহিরের দিকে তাকায়। প্লেন ফ্লাই করছে, ধীরে ধীরে উপরে উঠতে শুরু করেছে। এই চলে যাওয়া যেন নতুন করে ফিরে আসার নিশানা। ফারাজ মনে মনে বলতে থাকে, আপনার ছোট্ট এই চিরকুট আমাকে 1000 বছর অপেক্ষা করাতে শক্তি যোগাবে। আপনার এই চিরকুটটা মনের মেঘ দূর করে দিয়েছে, প্রমাণ করেছে একপাক্ষিক ভালোবাসা সবসময় কষ্ট দেয় না। কিছু কিছু মানুষ ভালোবাসায় ভরসা রাখতে শেখায়। ভালোবাসি আপনাকে ওয়াজিহা, আমার ওয়াজিহা। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে মেঘ বিয়োগের মৌসুম। এটা গল্পের শেষ অংশ। গল্পটি সিজন 2 আছে। আপনারা যদি চান আমি সিজন 2 অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সিজন 2 চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।